আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? আছি, ভালো আছি। আপনারা ভালো আছেন? আমার সাথে আপনাদের প্রথম ক্লাস সম্ভবত, হ্যাঁ। আহ বিসিএস হেল্পলাইনের সাথে আমি অনেক আগে থেকেই ইনভলভ ছিলাম। আহ আপনারা যারা আমার সাথে অনলাইন অফলাইনে যুক্ত আছেন সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আহ এখানে আমার সামনে আপনারা এখানে এখানে অনলাইনেও আছে, আপনারা হয়তো জানেন, হ্যাঁ। অনলাইন অফলাইনে একসাথে আমি ক্লাস, এটাই হয়তো বা আমার ফার্স্ট টাইম। আমি নর্মালি ইউটিউবে ক্লাস দিই, হয় অনলাইনে দিই অথবা অফলাইনে দিই। যাই হোক, আমি চেষ্টা করবো একসাথে কানেক্ট হওয়ার জন্য। তো বিসিএস হেল্পলাইনের সাথে আমি অনেক আগে থেকেই ছিলাম আর কি। আমার পরিচয় যদি দিই, আমি মোহাম্মদ খালেদ হোসেন, লেকচারার, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, ফুলগাজী সরকারি কলেজ, ফেনী, 40তম বিসিএস। তো আমি আপনাদের বিখ্যাত আরফাত স্যারের খুব ঘনিষ্ঠ একজন। স্যারের অনুপ্রেরণা বলতে গেলে ক্যাডার হওয়ার রাস্তায় স্যার অনেকটা আমাকে হেল্প করেছে অন্তত, হ্যাঁ। তো বিসিএস এর এই যাত্রা, আপনারা যে এখানে সম্ভবত এটা ফাউন্ডেশন কোর্স বা এরকম কিছু একটা, হ্যাঁ। অনার্স, হ্যাঁ অনার্স ফোর্থ ইয়ারে গিয়েছেন কেউ, এরকম কি কেউ আছেন ফোর্থ ইয়ারে? আচ্ছা, ফোর্থ ইয়ারে গিয়েছেন, আছেন। মাস্টার্স কেউ আছেন? মাস্টার্সে আছেন। যাই হোক, আমরা আসলে বিসিএস এ আসার পর আমাদের যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক যে বিষয়গুলি যে পার্ট আছে, প্রিলি বলি বা রিটেন বলি, সব জায়গাতে এই দুইটা পার্ট খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি, আপনি কি প্রিলি, রিটেন, ভাইবা, ভাইভাতে আপনাকে বিজ্ঞান প্রশ্ন করবে না, ভাইভাতে আপনাকে ম্যাথ প্রশ্ন করবে না। আপনি যদি অ্যাকচুয়ালি ম্যাথের স্টুডেন্ট হন সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনাকে বাংলাদেশ বিষয়াবলীর ক্লাস এবং আন্তর্জাতিক বিষয়াবলীর ক্লাস বা আন্তর্জাতিক বিষয়াবলীর টপিক, বাংলাদেশ বিষয়াবলীর টপিক ভাইভাতে জিজ্ঞেস করবে। ঠিক আছে? যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা। আমরা কি চাইলে বাংলাদেশের রাজধানী চেঞ্জ করে ফেলতে পারবো? বাংলাদেশের রাজধানী নোয়াখালী করে ফেলতে পারবো? পারবো না। কেন পারবো না? বাংলাদেশের সংবিধানে লেখা আছে যে বাংলাদেশের রাজধানী হইবে ঢাকা, ঠিক না? ওকে, আমরা ওইদিকে না যাই। অনলাইনে যারা আছেন আপনারা ক্লিয়ার কি বুঝতে পারতেছেন? শোনা যাচ্ছে? কে একজন বলবেন? জি স্যার। আচ্ছা, ওকে। আপনাদের আমি পরিচয় নিচ্ছি না। সিইউর কে কে আছেন? চিটা ইউনিভার্সিটি, চিটাং কলেজ, মহসিন কলেজ, হ্যাঁ আশেপাশে সবাই আছেন। এই ক্লাসের বাইরে আশা করি আমাকে কোথাও কি দেখেছেন? কোথাও আমাকে, আমার সাথে কারোর সাথে পরিচয় নেই আমার, আজকেই যেহেতু এখানে পরিচয়। আমরা আজকে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল যে লোকেশন আছে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থার অবস্থান, প্রকৃতি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আমরা হেডলাইন দিব বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের বাংলাদেশের ভূপ্রকৃতি। আমরা আমাদের ক্লাসটা বাংলাদেশের ভূপ্রকৃতি দিয়ে হেডলাইন দিব। এই টপিকটা শুধু প্রিলির জন্য না, আপনি যে যখন এমসিকিউর কোনো পড়া পড়েন সেক্ষেত্রে আপনি 1 নম্বরের জন্য একটা ক্লাস করেন বা 2 নম্বরের জন্য একটা ক্লাস করেন, কিন্তু আজকের যে ক্লাসটা সেটা প্রিলিতে আপনি 2 নাম্বার পাবেন, রিটেনে আপনি মিনিমাম 10 নাম্বার পাবেন। কত নাম্বার? 10, মানে 10 নাম্বার একটা বড় প্রশ্ন হয়ে যাবে। প্লাস হচ্ছে কি, এই জায়গাতে ভাইভাতে প্রশ্ন হবে, ভাইভাতে প্রশ্ন হবে। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসটা শুধু প্রিলির জন্য না, প্রিলি বলি, রিটেন বলি, ভাইবা বলি, তিনটার জন্য ইম্পর্টেন্ট। অন্য ক্লাস আপনি 1-2 নাম্বারের জন্য আসেন, আজকের ক্লাসটা আপনি মিনিমাম 20 নাম্বারের জন্য আসছেন। টোটাল মিলে প্রিলি, রিটেন, ভাইবা মিলে কত নাম্বার? 20 নাম্বারের জন্য আমরা আজকের ক্লাসটা করব। আচ্ছা, এবার আমরা আমাদের ক্লাসে যাই। খাতাপত্র নিয়েছেন সবাই? খাতাপত্র নিয়েছেন? একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয় কাকে? বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ বলা হয় কাকে? বদ্বীপ এক জিনিস, দ্বীপ এক জিনিস, উপদ্বীপ এক জিনিস। আমি বলেছি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশ। বাংলাদেশ স্যার।
আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। আর সুন্দরবন দিবস কয় তারিখ? 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি। সুন্দরবন দিবস 14ই ফেব্রুয়ারি। তাহলে আপনারা সবাই জানেন সুন্দরবন দিবস, ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, কিন্তু এই দিন সুন্দরবন দিবসও বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে কি, বাংলাদেশকে কেন বদ্বীপ বলা হয়? বাংলাদেশকে কেন বদ্বীপ বলা হয়? তো স্যার বয়ের মতো দেখতে এই জন্য বদ্বীপ বলে। আমি বয়ের মতো দেখতে বলে কি আমার নাম নাম হয়ে যাবে? বদ্বীপ, বয়ের মতো দেখতে, এটা ঠিক আছে। গ্রিক অক্ষর ডেল্টার মতো বাংলা দেশের যে অবস্থানটা আছে, যে দ্বীপটা গঠিত হয়েছিল, সেটা অনেকটা গ্রিক অক্ষর ডেল্টা এবং বয়ের মতো বলে একে বদ্বীপ বলা হয়। প্রথম আমরা বদ্বীপটা জানি, তারপর আমরা বাংলাদেশে ঢুকবো। ধরেন আমাদের বাংলাদেশে উপর দিকে হচ্ছে কি ভারত না? উপর দিকে ভারত, নেপাল, ভুটান, হিমালয় ওই জায়গাতে। তার মানে আমরা নিচের দিকে অবস্থান আছি। আমরা নিচের দিকে অবস্থান আছি। উপর থেকে যখন পানিগুলা নিচে নামে, নিচে নামার সময় আমাদের যে পদ্মা নদী বা গঙ্গা নদী যেটা সৃষ্টি হয়েছে, সেই পানির প্রবাহটা এই ধরনের একটা প্রবাহ চলে গেছে। আর কিছু প্রবাহ এভাবে আসছে, ছোট ছোট ছিদ্র ছিদ্র। তাহলে এই যে মূল প্রবাহ যেটা আসছে, এই প্রবাহটা পৃথিবীতে এত বড় দ্বীপ, মানে ব আকারের দ্বীপ অন্য কোথাও নাই বলে বাংলাদেশকে পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ বলা হয়। দেখেন তো এটা বাংলা বর্ণমালা বয়ের মতো হয়েছে কিনা? গ্রিক অক্ষর ডেল্টার মতো বা বাংলা বর্ণমালা বয়ের মতো। ঠিক আছে, এই জন্য পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয় বাংলাদেশকে। এই এলাকাগুলোতে সুন্দরবনের অবস্থান। কিসের অবস্থান? সুন্দরবনের অবস্থান। এই সুন্দরবনের অবস্থা বলে সুন্দরবনকে বাংলাদেশের অন্যতম বৃহত্তম বদ্বীপ বলা হয়। ক্লিয়ার? সুন্দরবনের অপর নাম কি বলেন তো? সুন্দরবনের অপর নাম কি? অনলাইনে যারা আছেন একটু কথা বলেন। তার সুন্দরবনের অপর নাম কি? মুন্না খান, আহ মৃদুল, নাজনীন নওরিন, বাদশাহ আহমেদ সুমন, অনেকে আছেন। আপনারা একটু যুক্ত থাকবেন। সুন্দরবনের অপর নাম কি? কি বন? বাদাবন। আর অপর নাম ম্যানগ্রোভ বন। অপর নাম কি? ম্যানগ্রোভ বন। ওকে, আমরা এবার মানচিত্র আঁকবো। একটু নতুন পৃষ্ঠায় যান, একেবারে খাতার মাঝখানে একটা খাতা দেন আমাকে, আমি আপনাকে বলি। একটা খাতা দেন তো। এখন যে বাংলাদেশের মানচিত্রটা অঙ্কন করবো, ঠিক খাতার মাঝখানে অঙ্কন করব, ঠিক খাতার মাঝখানে, কারণ আশেপাশে আমরা ইনফরমেশন লিখবো না। ঠিক আছে? ওকে। হয়েছে? স্যার এটাকে ইরেজ করবো কিভাবে? এটা কই মুছলে হচ্ছে? এটা পুরোটা সরে যাবে? হ্যালো, কই? সে তো বাড়ি আছে। এটা এটা থ্যাংক ইউ। কি হইলো? হ্যাঁ, যাই হোক স্যার, আমরা মানচিত্র কেমনে আঁকে এটা শিখতে আসি নাই। আমরা মানচিত্র অ্যাকুরেট হওয়ার দরকার নেই, আমরা আস্তে আস্তে চেষ্টা করব। ঠিক আছে? তাহলে বাংলাদেশের যে মানচিত্র আছে, নরমালি মানচিত্র হচ্ছে কি কয়টা দিক? একটা মানচিত্রের কয়টা দিক? চারটা দিক। উপরের দিকটা কোন দিক? এটা হচ্ছে কি, এটা না? এটা
এটা হচ্ছে কি উত্তর, এটা হচ্ছে কি উত্তর, নিচেরটা হচ্ছে কি দক্ষিণ, এটা হচ্ছে কি পশ্চিম, আর এটা হচ্ছে কি পূর্ব। যে কোনো মানচিত্রের, যে কোনো মানচিত্রের কয়টা দিক? একটা হচ্ছে কি উপরে, মানচিত্রের উপরের দিক সবসময় কোন দিক? নিচের দিক, নিচের দিক, ডান পাশ, বাম পাশ। বাংলাদেশের সাথে কয়টা দেশের সীমানা আছে? কয়টা দেশের? দুইটা দেশে। বাংলাদেশ, বাংলাদেশ এবং মিয়ানমার, বাংলাদেশ এবং মিয়ানমার। তাহলে ভারত এবং মিয়ানমার। বাংলাদেশের এই পাশে ভারতের যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কোন পাশে? বাংলাদেশের বাম পাশে অর্থাৎ পশ্চিম দিকে যেটা আছে সেটা হচ্ছে কি পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। এই পাশে পশ্চিমবঙ্গ শুধু এই জায়গায় না, এই জায়গা পর্যন্ত পশ্চিমবঙ্গ, ঠিক আছে, এই জায়গা পর্যন্ত পশ্চিমবঙ্গ। এর উপরে এখানে যেটা আছে তার নাম হচ্ছে কি মেঘালয়, তার নাম হচ্ছে কি মেঘালয়। এই এলাকার নাম হচ্ছে কি আসাম, আর এটার নাম হচ্ছে কি ত্রিপুরা, ত্রিপুরা। আর এটার নাম হচ্ছে কি মিজোরাম, মিজোরাম, মিজোরাম। বাংলাদেশের সাথে ভারতের কয়টি অঙ্গের সীমানা আছে? কি কি? পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। অনলাইনে যারা আছেন আপনারা কি বুঝতেছেন কিছু? জি জি স্যার। স্যার। কিছু জি বোঝা স্যার, যাচ্ছে? জি স্যার। ওকে, হ্যাঁ, লিখেছেন, আঁকছেন, চারপাশে লিখছেন। এই দক্ষিণ দিকে কি আছে? বঙ্গোপসাগর। আচ্ছা, বলেন তো পৃথিবীতে কয়টা দিক আছে? পৃথিবীতে, 10টা। পৃথিবী, পৃথিবীতে, হ্যাঁ একজন অ্যান্সার দিয়েছে। পৃথিবীতে কয়টা দিক আছে? 10টা দিক আছে, 10টা। কয়টা দিক? কিন্তু মানচিত্রে কয়টা দিক? তাহলে 10টা দিক কিভাবে স্যার? চারদিকে চারটা পাইলাম না, উপর আর নিচ 6টা, চার কোনায় 4টা। কয়টা? পৃথিবীতে অঙ্ক কয়টা? 10টা। অঙ্ক যে 10টা, এই ঘটনা আসছে পৃথিবীতে দিক 10টার কারণে। হিন্দু কেউ আছেন? আমাদের দুর্গার যে 10টা হাত আছে না, এই 10টা হাতের অর্থ কি জানেন? 10টা দিক নির্দেশ করে। দুর্গার 10টা হাত মানে কি? দিক, 10টা দিক নির্দেশ করে, যেটা পুরা পৃথিবীকে, আমরা যে আল্লাহ ইজ অমনিপোটেন্ট বলি না, দেবীকে তারা কি মনে করে? সর্ব কিছুই শক্তিতে পরিপূর্ণ মনে করে, সব দিকে। তাহলে পৃথিবীতে দিক আছে 10টা। এই 10টা দিকের কারণে অঙ্ক হয়েছে কয়টা? 10টা। এই মানচিত্রের দিক হয়ে গেল কয়টা? 4টা। কিন্তু পৃথিবী কি এরকম চ্যাপ্টা নাকি গোলাকার? কিন্তু যখন আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করি তখন আমরা 4টি ভাগে মানচিত্রকে উপস্থাপন করি। ক্লিয়ার? ওকে, তাহলে এবার খাতায় লিখেন, ব্যাখ্যাতে লিখেন, ব্যাখ্যা লিখেন, লিখেন, ব্যাখ্যাতে লিখেন। বাংলাদেশের নতুন পৃষ্ঠায় যান, এই যে এই জায়গাটা খালি রাখেন, মানচিত্রের পেজটা খালি রাখেন, নতুন পৃষ্ঠায় যান, লিখেন বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, মানচিত্র দেখে দেখে লিখেন। বাংলাদেশের উত্তরে পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। বাংলাদেশের পশ্চিমে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উত্তরে পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম, বাংলাদেশের পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম। কারো কি কোনো প্রশ্ন আছে অনলাইনে? না স্যার। স্যার বাংলাদেশের পশ্চিমে লিখেছেন না, বাংলাদেশের উত্তরে হচ্ছে কি পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম। পেয়েছেন?
বাংলাদেশের পূর্বে লিখে নেবেন। পূর্বে হচ্ছে কি আসাম, ত্রিপুরা, মিজোরাম। বাংলাদেশের পূর্বে হচ্ছে কি আসাম, ত্রিপুরা, মিজোরাম। আসাম, ত্রিপুরা, মিজোরাম। দক্ষিণে হচ্ছে কি বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল। দক্ষিণে হচ্ছে কি বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল। স্যার 4টা ঘটনা লিখেছেন? লিখে শেষ? এবার দেখেন তো আপনি, সবার লিখে শেষ? এবার একটু ম্যাপে দেখেন, পশ্চিমবঙ্গ শুধু কি এক জায়গায় নাকি কমন? আসাম কি এক জায়গায় নাকি কমন? কমন না? ডিরেক্ট বাংলাদেশের উত্তরে ভারতের কোন অঙ্গরাজ্য অবস্থিত? বাংলাদেশের পূর্বে ভারতের ডিরেক্ট কয়টা অঙ্গরাজ্য আছে? ত্রিপুরা এবং দুইটা, ত্রিপুরা এবং মিজোরাম। তাহলে পরীক্ষায় এখন দুই ধরনের প্রশ্ন, যখন আপনার রিটেন প্রশ্ন হবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান লিখুন, কয় নম্বরের? 5 নম্বরের। এটা ছোট প্রশ্ন, 5 নম্বরের। তখন আপনি কি লিখবেন? আপনি মানচিত্রটা দিবেন, অবশ্যই মানচিত্র দিতে হবে আপনাকে, এটি ইন্ডিকেট করবেন, এই যেটা বলছি সেটা লিখবেন, দুই একটা কথা লিখবেন যে কথাগুলো আমরা এখন লিখাবো। স্যার ঠিক আছে স্যার, বলেন। স্যার এইরকম মানে বাজে মানচিত্র যে আঁকলাম, মানে এরকম মানচিত্র কি ওই খাতার মধ্যে লিখবো? হ্যাঁ, একজনে প্রশ্ন করেছে বাজে মানচিত্র আমরা আঁকলাম। আহ মানচিত্র অ্যাকুরেট হবে আপনারা যখন প্র্যাকটিস করতে করতে, জিনিসটা অ্যাকুরেট হবে। হ্যাঁ, আমরা মানচিত্র আশেপাশের এলাকাগুলোকে আমরা ক্লিয়ার করব এবং মানচিত্র আমরা আস্তে আস্তে আঁকা শিখবো। আহসানুল হক, আসিফ ভাই, জি স্যার। আমরা ইন্ডিকেট করতে পারছি কিনা, আশেপাশের এলাকাগুলোকে আমরা ইন্ডিকেট করতে পারলাম কিনা? জি স্যার, জি স্যার, পারছি। হ্যাঁ হ্যাঁ, আমরা মানচিত্র আঁকা শিখবো। আমরা মানচিত্র আঁকা শিখবো এই হোয়াইট বোর্ডের সাথে। এটার সাথে আমি আজকে ফার্স্ট টাইম ডিজিটাল ইয়াতে, আমি ফার্স্ট টাইম ইউজ টু না এটার সাথে। আমি হোয়াইট বোর্ডে ক্লাস নিই নরমালি, এটার সাথে ইউজ টু না, এটার জন্য আশা করি ক্লাসের সাথে থাকবেন। আস্তে আস্তে মানচিত্র সহজভাবে আঁকা শিখবো আমরা। তাহলে ক্লিয়ার হয়েছে না? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন বাংলাদেশের পরীক্ষা যদি প্রশ্ন হয় বাংলাদেশের উত্তর দিকে ভারতের কোন অঙ্গরাজ্যটি অবস্থিত? অপশন অপশন পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, মিজোরাম। মেঘালয় স্যার, এগারো। আসামও তো আছে, পশ্চিমবঙ্গ আছে, কিন্তু হুই ইজ দা বেস্ট ওয়ান, ক্লুজেস্ট ওয়ান, ক্লুজেস্ট, কোনটা সবচেয়ে অ্যাকুরেট, এটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ক্লিয়ার? ওকে, এটা নাকি মুছবো স্যার? এটা কিছু একটা প্রশ্ন করেছেন? হ্যাঁ, মিয়ানমারটা এই পারে বাংলাদেশের এদিকে অবস্থিত, মানে পূর্ব দিকে বাংলাদেশের মিয়ানমার অবস্থিত। যদিও আমরা যতগুলো বিসিএস পরীক্ষা রিটেন দিয়েছি বা ইয়া দিয়েছি, মিয়ানমারের কথা আমরা লিখিও নাই, তেমন করে আসেও নাই, কিন্তু এই জায়গায় মিয়ানমার অবস্থিত। বাংলাদেশ, ভারত, মিয়ানমার বাংলাদেশের রাঙ্গামাটি জেলায়, রাঙ্গামাটির যে পয়েন্ট আছে সেই পয়েন্টে একত্রে এটা সংযুক্ত আছে, কমন কমন এলাকা। তাহলে ভারতের সাথে বাংলাদেশের সীমানা আছে 30টি, আর মিয়ানমারের সাথে আছে কয়টি? তিনটি। তিনটি, কিন্তু একটা হচ্ছে কি কমন, মানে কোন অঞ্চলটা? রাঙ্গামাটি মিয়ানমারও আছে, আবার কোথায় আছে? ভারতও আছে, মিয়ানমার আছে, ভারতের অংশ আছে। ক্লিয়ার? ওকে, বলেন তো স্যার কিভাবে মুছবো এটা? পুরাটা চলে যাবে? তাহলে আমি এটা মুছতে যাচ্ছি। স্যার রাঙামাটি সম্পর্কে কি বললেন? কমন অংশ যেটা আর কি, ভারত মিয়ানমার, এটা যদি স্যার, আরেকবার বলতেন। হ্যাঁ, একজনে প্রশ্ন করেছেন যে রাঙামাটিটা কোথায়। এই যে এখানে যে রাঙামাটিটা আছে, এই রাঙামাটি এলাকাটা মিয়ানমার এবং ভারতের যে সীমানা আছে, দুইটা সীমানার সাথে একই জায়গায় পড়ছে। ধরেন এটা
এটা হচ্ছে কি ভারতের অবস্থান, এটা হচ্ছে কি মিয়ানমারের অবস্থান। এই এলাকাটা হচ্ছে কি রাঙামাটি। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। এর চেয়ে তো হোয়াইট বোর্ড ভালো ছিল আমার জন্য। হ্যাঁ, অথবা ডাস্টার থাকতো তাইলে আরো ইজি হইতো। এটা তো ডাস্টার থাকার কথা না? একজনে খুব সুন্দর প্রশ্ন স্যার, এরকম বাজে একটা মানচিত্র রাখছেন আপনি। ভাই আপনাকে ধন্যবাদ। আপনি আমার একটা ইউটিউব চ্যানেল আছে মোহাম্মদ খালেদ হোসেন, মানে খালেদ হোসেন নামে। আপনি ওখানে আমার প্রায় 50-60টা মানচিত্র দেখবেন, সবগুলো এরকম। আমি এরকম দিয়ে পড়াই ফেলি আর কি। কিন্তু মানচিত্রটা আপনারা যারা অ্যাকুরেট আঁকতে পারেন আঁকবেন, সমস্যা নেই। কিন্তু এই মানচিত্রের জন্য আপনাকে কোথাও কিছু ধরবেন। আপনি কেন মানচিত্র ভুল আঁকছেন এটার জন্য আপনাকে ফোন দিয়ে ডাকাবে না পিএসসি যে আপনি আসেন কেন মানচিত্র ভুল আঁকছেন। হ্যাঁ, আমরা অ্যাকুরেট আঁকার চেষ্টা করব। আসিফ ভাই, আমরা অ্যাকুরেট আঁকার চেষ্টা করব। অনেকে ভালো মানচিত্র আঁকতে পারেন, আমি হ্যাঁ আসেন ভালো মানচিত্র আঁকতে পারেন, আমরাও চেষ্টা করব। আপনি হয়তো ভালো পারেন, আমরা ইনশাল্লাহ এই মানচিত্রগুলা যখন খাতায় উপস্থাপন করব যতটুকু পারি আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, ওকে, এবার আসি। বাংলাদেশ, বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে কিভাবে অবস্থিত? বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে কিভাবে অবস্থিত? একটা হচ্ছে কি অক্ষরেখা, আর একটা হচ্ছে কি দ্রাঘিমা রেখা। একটা হচ্ছে কি অক্ষরেখা, একটার নাম কি দ্রাঘিমা রেখা। পৃথিবীতে যতগুলো দেশ আছে, স্বাধীন দেশের সংখ্যা কয়টি? স্বাধীন দেশ। জাতিসংঘের সদস্য দেশ কয়টি? 193টি। পৃথিবীতে যতই দেশ আছে সবগুলার মানচিত্র যেভাবে আঁকা হচ্ছে, প্রত্যেকটা মানচিত্রের অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা দিয়ে চিহ্নিত করা আছে, কারণ পৃথিবীর মানচিত্রে এটার অবস্থান আছে, ঠিক না? তাহলে বাংলাদেশের মানচিত্রটা পৃথিবীর মানচিত্রে কোথায় কিভাবে আছে সেটা একটু দেখি। এটাই কালার হয়ে গেল কেন আবার স্যার? মানচিত্রের দাঁড়ানো যেই রেখা আছে তাকে দ্রাঘিমা রেখা বলে। মানচিত্রে যেই রেখা দাঁড়ানো আছে তাকে কি রেখা বলে? মানচিত্রে যেই রেখা শোয়ানো আছে সেই রেখার নাম কি? তার মানে এই দুইটা রেখার নাম কি আর এই দুইটা রেখার নাম কি? প্রথম প্রশ্ন হচ্ছে কি দ্রাঘিমা রেখা কাকে বলে? প্রথম প্রশ্ন কি? সহজ অ্যান্সার, যেটা দাঁড়ানো আছে তার নাম, আর যেটা শোয়ানো আছে অক্ষরেখা। স্যার বুঝতে কি সমস্যা হচ্ছে? আমার সাথে ইন্টারেক্ট করেন, কথা না বললে আপনি শিখতে পারবেন না। কথা না বললে আপনি শিখতে পারবেন না। দাঁড়ানো যেটা আছে এই দুইটার নামে হচ্ছে কি দ্রাঘিমা রেখা, আর এই দুইটার নাম হচ্ছে কি দাঁড়ানো। দ্রাঘিমা রেখাগুলা পৃথিবীর কোন দিক থেকে কোন দিকে গেছে? কোন দিক বরাবর? উত্তর উত্তর থেকে দক্ষিণ বরাবর। পশ্চিম। উত্তর দক্ষিণ বরাবর, উত্তর দক্ষিণ বরাবর। আর এটা হচ্ছে কি অক্ষরেখাগুলা পূর্ব পশ্চিম বরাবর। ক্লিয়ার? ওকে, এবার দেখেন তো এটার 88°01' পূর্ব দ্রাঘিমা থেকে থেকে 92°41' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। (88°01' পূর্ব দ্রাঘিমা থেকে 92°41' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। এটা কিসে অবস্থান? পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান।
এবার দেখেন, আবার দুইটা আছে না রেখা, অক্ষরেখা দুইটা আছে না? একটা হচ্ছে কি 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে, এটা 26 ডিগ্রি 38, 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত। অনলাইনে যারা আছেন ভাই বোঝা যাচ্ছে? জি স্যার। এটা ঝামেলার জিনিস, মানে একটু অনলাইন অফলাইনটা একটু মানে হয়তো বা আমার জন্য ঝামেলা মনে হচ্ছে। একটু আপনাদের সাথে ইন্টারেক্ট করতে হচ্ছে, তাদের সাথে ইন্টারেক্ট করতে হচ্ছে। ভাই বোঝা যাচ্ছে? আপনারা না বুঝলে একটু আমাকে জানেন। স্যার এখন বই উল্টানোর দরকার নাই, বাসায় গিয়ে দেখবেন। এখন বুঝে যান, আর হচ্ছে কি আমি যা বলতেছি এটা দেখে যান। আপনি আজকে ক্লাস শেষ করে আপনি মোটামুটি আপনার একটা ম্যাপ, আপনার মনের মধ্যে একটা ম্যাপ হয়ে যাবে, বাংলাদেশ কোথায় আছে, কি কি অবস্থান আছে, কি কি করলো। লিখা শেষ? স্যার 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত কি বিস্তৃত। ম্যাপে লিখছেন না? এটা ম্যাপে। এবার আপনি ব্যাখ্যা লিখেন, যেখানে লিখতেছিলেন ওখানে লিখেন। বাংলাদেশ বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে 20 ডিগ্রি 34 উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে দেখেন, দেখে দেখে লিখেন, 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত। এবং 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। এই যে 88 ডিগ্রি 01 মিনিট উপরে যদি একটা রেখা দেওয়া হয়, মানে আমরা প্রাইম যেটাকে বলি, এটাকে মিনিট, দুইটা বললে কি সেকেন্ড। এই যে সংখ্যার উপর একটা প্রাইম দিয়েছি না, এটা যদি একটা দেয় মিনিট, দুইটা দিলে কি সেকেন্ড। তাহলে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত, এবং 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। প্রশ্ন যদি কেউ করে, ভাই বলেন তো দ্রাঘিমা রেখা কাকে বলে, কি বলবেন? সবাই কথা বলেন, দ্রাঘিমা রেখা কাকে বলে? যে রেখাটি শোয়ানো। পৃথিবীর একজন অ্যান্সার দেন। পৃথিবীর মানচিত্রে যে রেখা উত্তর দক্ষিণ বরাবর অঙ্কিত, যেটা দাঁড়ানো রেখা, তাকে কি বলা হয়? দাঁড়ানোতে দেওয়া আছে, দ্রাঘিমা রেখায় কি আছে? দ্রাঘিমা রেখা। ক্লিয়ার? আর বাকিটা কি শোয়ানো যেটা আছে সেটা কি? তাহলে অক্ষরেখার সংজ্ঞা কি? পৃথিবীর মানচিত্রে পূর্ব পশ্চিম বরাবর যে কাল্পনিক রেখা আছে তাকে অক্ষরেখা বলে। পাওয়া গেছে না? এবার দেখেন, পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে, পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে, পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখা অতিক্রম করে গেছে তাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখা অতিক্রম করে গেছে তাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। স্যার পৃথিবী না বাংলাদেশের মাঝখান দিয়ে গেছে কর্কটক্রান্তি সরি, রেখা? বাংলাদেশের সরি বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে যে রেখা অতিক্রম করেছে সেটা হচ্ছে কি কর্কট ক্রান্তি রেখা। একে ইংরেজিতে ট্রপিক
অফ ক্যান্সার বলা হয়, ট্রপিক অফ ক্যান্সার বলা হয়। পৃথিবীর বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে যে রেখা অতিক্রম করে গেছে তাকে কর্কট ক্রান্তি রেখা বলা হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ এই ট্রপিক অফ ক্যান্সারের মান হচ্ছে কি 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 23.5 ডিগ্রি কি উত্তর অক্ষরেখা। তাহলে কর্কট ক্রান্তি রেখা যেই প্রান্তে আছে ঠিক অপোজিট আরেকটা 23.5 ডিগ্রি দক্ষিণ একটা রেখা আছে, সেই রেখার নাম হচ্ছে কি মকর ক্রান্তি রেখা। আমরা এটা জানবো একটু পরে। মকর ক্রান্তিকে ইংরেজিতে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। স্যার, কর্কট ক্রান্তি রেখা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? পৃথিবীর ঠিক মাঝখান, বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে যে রেখা অতিক্রম করেছে তার নাম কি? কর্কট ক্রান্তি রেখাকে ইংরেজিতে কি বলা হয়? কর্কট ক্রান্তি রেখার মান কত? মানে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি কি উত্তর অক্ষরেখা নাকি দক্ষিণ অক্ষরেখা? তাহলে এই রেখা উত্তর। কি অক্ষরেখা নাকি দ্রাঘিমা রেখা বলুন তো? তাহলে এটা কি উত্তর অক্ষরেখা নাকি দক্ষিণ অক্ষরেখা? আমরা এখনো উত্তর গোলার্ধ কি দক্ষিণ গোলার্ধ কি পৃথিবীর মানচিত্র আমরা এখনো দেখি নাই। আমি এখন দেখাবো এটা কেমনে আসছে, বাংলাদেশটা কোথায় পড়ছে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, আসেন। স্যার, এতটুকুর মধ্যে কারো কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে প্রশ্ন করেন তো। কারো কোনো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? ইজিলি প্রশ্ন করেন, ইজিলি নির্দ্বিধায় প্রশ্ন করেন। আপনি শিখতে আসছেন, আমি আপনাকে জানাইতে আসছি। নির্দ্বিধায় প্রশ্ন করেন, প্রশ্ন না করলে শিখতে পারবেন না। স্যার 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 বলেন। এখানে যে ছোয়ানো রেখাটাকে বলা হয় অক্ষরেখা, জি, আর হচ্ছে যে আর যেটা লম্ব বরাবর সেটাকে হ্যাঁ, দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা, জি। জি। আর জি, মাঝখান দিয়ে বাংলাদেশের যেটা গেছে এটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। এই কর্কট আচ্ছা, ক্রান্তি রেখাও হচ্ছে কি অক্ষরেখা নাকি দ্রাঘিমা রেখা বলেন তো? অক্ষরেখা। কারণ অক্ষরেখা। কি আমরা অক্ষরেখা। অক্ষরেখার সংজ্ঞা কি শিখেছিলাম? চুয়ানো এবং কোন দিক থেকে কোন দিকে যাবে? উত্তর, সরি, পূর্ব থেকে পশ্চিম দিকে পশ্চ- যে রেখাগুলা গেছে সবগুলা হচ্ছে কি অক্ষরেখা। এটা এখানে আর কোনো প্রশ্ন আছে? মুছতেছি, পুরোটাই মুছতেছি নাকি? স্যার আসেন, এবার আসেন। কোন কালার দিয়ে বলেন? পিঙ্ক কালার দিয়ে। আপনাদের, আমাদের, এটা কি? এটা, আচ্ছা যাই হোক হোক। আচ্ছা, হ্যাঁ, কি হলো? পৃথিবীটা দেখতে অনেকটা কি কমলা লেবুর মতো, বইয়ের ভাষায় লিখা আছে। অনেকটা কি? স্যার আপনি তো কি একটা আঁকি দিয়ে বসে আছেন। কমলা লেবু হোক ডিম হোক, এটা ফ্যাক্টর না। আমার পড়া যেটা শিখতে হবে আমি সেটাই দেখি। ঠিক আছে, ওকে। এটার সাথে কি যাবে? আচ্ছা, এটা দিলাম। দেখেন তো, পৃথিবীর সমান কয় ভাগে বিভক্ত? চার, দুই 4 ভাগ ভাগে। নাকি 2 ভাগ? 2 ভাগ। পৃথিবীর দুই সমান ভাগ, 2 দুই ভাগ। ভাগে বিভক্ত। এই এইটার মান এখানে আহ এটার মান হচ্ছে কি, এত বড় হচ্ছে কেন?
প্রথম কিভাবে কলমটা সিলেক্ট করেন, প্রথম কলমটা সিলেক্ট করেন। এটা? জি স্যার। দাঁড়ান 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 দাঁড়ান, আমাকে একটু ইয়া করতে দেন। আমরা পৃথিবীটাকে এখন শেখাচ্ছি। দেখেন, পৃথিবীকে সমান দুই ভাগে বিভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। এটার মান হচ্ছে কি 0 ডিগ্রি, এটার মানও কি 0 ডিগ্রি। এটাকে বলা হয়, মাঝখানের রেখাটাকে বলা হয় মূল মধ্যরেখা। এটাকে বলা হয় কি? মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা। নতুন একটা পৃষ্ঠা লিখেন, এটা মূল মধ্যরেখা। এটার নাম হচ্ছে কি নিরক্ষরেখা। নিরক্ষরেখা বা বিষুবরেখা বা ইকুয়েডর বা সমাক্ষরেখা। নিরক্ষরেখা 0 ডিগ্রি, 0 ডিগ্রি। জিরো ডিগ্রি। ছবিটা অঙ্কন করছেন? একটু পরে অঙ্কন করুন তো, একটু দেখেন তো আগে। 0 ডিগ্রি বরাবর পূর্ব পশ্চিম মাঝখানে যে রেখা গিয়েছে তার নাম হচ্ছে কি নিরক্ষরেখা। নিরক্ষরেখার অপর নাম হচ্ছে কি সমাক্ষরেখা, মানে ভাগ করেছে এটার জন্য সমাক্ষরেখা অথবা বিষুবরেখা অথবা ইকুয়েটর। ইংলিশে এটাকে কি বলা হয়? ইকুয়েটর। ইকুয়েডর একটা দেশ আছে না, ইকুয়েডর? এই ইকুয়েডর দেশটা এই নিরক্ষরেখায় পড়েছে বলে ওই দেশের নাম ইকুয়েটর থেকে কি হয়েছে? ইকুয়েডর হয়েছে। যে লাতিন আমেরিকার যে দেশ বা দক্ষিণ আমেরিকার যে দেশটা, ইকুয়েডরের রাজধানী কি বলেন তো কেউ একজন? কিটো। ভেরি গুড। ইকুয়েডরের রাজধানী কি? কিটো। তাহলে এই নিরক্ষরেখার নিচের দিকটা কোন গোলার্ধ? মানচিত্রের নিচের দিক কোন দিক? তাহলে নিচের দিকটা কোন গোলার্ধ? আর উপরের দিকটা? তাহলে অক্ষরেখা বললাম না? 0 ডিগ্রির উপরে সবগুলা কোন অক্ষরেখা? উত্তর অক্ষরেখা। নিচের সবগুলা 0 ডিগ্রির ডান পাশের গুলা কোন দ্রাঘিমা? ডান পাশে প্লাস বাম পাশে মাইনাস, এটা পূর্ব দ্রাঘিমা। এটা কি আমরা যে বাংলাদেশের মানচিত্র আঁকলাম না, বাম পাশে কি ছিল, এই পাশে কি ছিল, এই পাশে, উপর পাশে, নিচের পাশে। তাহলে বাংলাদেশের যে মানচিত্র আছে সেটার ঘটনাটা কোথায় গেছে একটু দেখি। দেখেন এই জায়গাতে দুইটা রেখা গেছে। কয়টা রেখা? এটা হচ্ছে কি মান হচ্ছে কি 23.5 ডিগ্রি। এটা কি উত্তর নাকি দক্ষিণ? আর নিচেরটা হচ্ছে কি 23.5 ডিগ্রি। দক্ষিণ। 23.5 ডিগ্রি দক্ষিণ। দক্ষিণ। ওকে। নিচে উপরের যে 23.5 ডিগ্রি উত্তর যেটা আছে সেটার নাম কি বলেছিলাম? কর্কট। কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। আর নিচেরটার নাম ছিল কি? মকর ক্রান্তি। মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা। ঠিক আছে। এটাকে ইংরেজি নাম দিয়েছিলাম আমরা ট্রপিক অফ ক্যান্সার। আর এটাকে আমরা নাম দিয়েছিলাম ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। ক্যাপ্রিকর্ন। স্যার দুই ভাবে প্রশ্ন আসতে পারে আপনার প্রিলিতে, দুই ভাবে, ইংরেজিতে আসতে পারে, বাংলায় আসতে পারে। তবে একটু লিখে ফেলেন, তাহলে পরের স্টেপে যাই। আমরা আমরা বাংলাদেশটাকে চিনানোর জন্য পৃথিবীর মানচিত্রে আসলাম। বাংলাদেশটা পৃথিবীর মানচিত্রে কোথায় আছে সেটা দেখার জন্য আমরা এখানে আসলাম।
সবার আঁকা শেষ? এবার একটু শেষ করেন, একটু তাড়াতাড়ি করেন, আমরা আগাইতে পারবো না। স্যার আঁকা শেষ? আসেন আমরা এটা এই এই জায়গায় হচ্ছে কি কার অবস্থান? বাংলাদেশের অবস্থান। আমরা যেটা শিখেছিলাম সেটা দেখেন তো, আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কি বাংলাদেশ এই এই যে 0 ডিগ্রি থেকে আবার সামনের দিকে যাচ্ছে। স্যার 0 ডিগ্রি থেকে এখানে যদি উঠি আমি, কি 0 ডিগ্রি থেকে এখানে কত হবে? 5 হবে, সামনে গেলে 10 হবে, এরকম না? তা বাংলাদেশের আমরা অক্ষরেখা শিখেছিলাম দুইটা বিষয়। একটা হচ্ছে কি কত, 20 ডিগ্রি 34 মিনিট থেকে কত, 26 ডিগ্রি 38 মিনিট। পাইছেন কিনা? আবার কোন অক্ষরেখাও দেখেন তো, উত্তর অক্ষরেখা, এটা উত্তর, এর পাশে পুরাটা উত্তর। আমি যে আপনাকে বাংলাদেশের মানচিত্র যেটা দেখাইলাম, এখন আপনি এটা খুঁজে পাইছেন? রেসপন্স করেন, খুঁজে পাইছেন? হয় আপনি বুঝেন না, না হলে জি আমার কথা স্যার। ভালো লাগতেছে না, কিছু একটা হবে। বোঝা যাচ্ছে কিনা? তাহলে অক্ষরেখাটা পাইছেন। এবার আপনাকে একটা দ্রাঘিমা রেখা পড়াইছি না আমি, দ্রাঘিমা রেখা, ওই দ্রাঘিমা রেখা এই জায়গায় এসে পড়ছে। দ্রাঘিমা রেখা একটা কত ছিল? 88 ডিগ্রি 01 থেকে কত, 92 ডিগ্রি। হ্যাঁ, এই এই এলাকাটা হচ্ছে কি এটা, আর এই এলাকাটা এটা। তাহলে বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে কর্কট ক্রান্তি রেখা পেয়েছেন, যেটার মান 23.5 ডিগ্রি। বাংলাদেশের এটা যদি 23.5 ডিগ্রি হয়, তাহলে এটা 26 ডিগ্রি হবে, সেটা তো বোঝা যাচ্ছে। এর নিচে তো 20 ডিগ্রি হবে, সেটাই তো বোঝা যাচ্ছে, ঠিক না? আর এটা হচ্ছে কি 88 ডিগ্রি 01 পূর্ব দ্রাঘিমা। দেখেন 0 ডিগ্রি থেকে ডান পাশ আসছে না, এই রেখার ডান পাশ পুরাটা কি পূর্ব, আর এই রেখার বাম পাশ পুরাটা কি? তাহলে বাংলাদেশ কি পূর্বে নাকি পশ্চিমে? তাহলে আমরা শুধু দ্রাঘিমা রেখা শিখি নাই, এটা কোন দ্রাঘিমায়? পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। ক্লিয়ার? বাংলাদেশ কত ডিগ্রি অক্ষরেখা এবং কত ডিগ্রি দ্রাঘিমা রেখা থেকে কোন জায়গায়, পূর্ব দিকে নাকি উত্তর দিকে, কোথায় আছে, সেই পুরা জিনিসটা আমরা এখন ক্লিয়ার করলাম। তাহলে আপনি কোথায় আছেন বিষয়টা ক্লিয়ার হলো। পৃথিবীর মানচিত্রে আপনি কোথায় আছেন? পূর্ব দিকে আছেন, মানে এই জায়গায় আছেন। তাহলে কত ডিগ্রির মধ্যে আছেন আপনি? কত ডিগ্রি অক্ষরেখার মধ্যে আছেন? এটা কি উত্তর অক্ষরেখা নাকি দক্ষিণ অক্ষরেখা? কেমনে বুঝলেন? এই 0 ডিগ্রি থেকে এই পুরাটা উত্তর, এটা হচ্ছে কি দক্ষিণ। স্যার ক্লিয়ার? আর কি কোনো সমস্যা আছে বুঝতে? এখন এখন অ্যান্সার দেওয়া যাবে? এখন অ্যান্সার দেওয়া যাবে? কর্কট ক্রান্তি রেখার যেই পাশে 23.5 ডিগ্রি উত্তর ছিল, তাকে যে কর্কট ক্রান্তি রেখা বলেছি, তাকে ইংরেজি বলেছি কি ট্রপিক অফ ক্যান্সার। ঠিক একই দিকে বিপরীত দিকে আরেকটা রেখা আছে, তার নাম কি? তাকে কি বলা হয়? ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। প্রিলিতে বাংলায় না দিয়ে আপনাকে কনফিউশন করার জন্য কিসে দিবে? ইংরেজিতে দিবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ওকে, এবার দেখেন এই দিকে আরো দুইটা রেখা আছে। আরো দুইটা কি আছে? রেখা আছে। যেই রেখার মান হচ্ছে কি 66.5 ডিগ্রি। উত্তর নাকি দক্ষিণ স্যার? এটা দক্ষিণ। দক্ষিণ। আর এটাকে বলা হয় 66.5 ডিগ্রি। উত্তর নাকি দক্ষিণ স্যার? উত্তর। উত্তর। এই বৃত্তকে কি বৃত্ত বলে বলুন তো? অনলাইনে কুমেরু অফলাইনে যে বৃত্ত। কোনটাকে, কুমেরু। নিচেরটাকে কি বৃত্ত? নিচেরটা? কুমেরু। ভেরি গুড, একজন বলেছেন। এটাকে কি বৃত্ত বলে? কুমেরু বৃত্ত। কুমেরু বৃত্ত। আর উপরেরটা কি বলে? সুমেরু সুমেরু বৃত্ত। বৃত্ত। ভেরি গুড, ভেরি গুড, সুমেরু বৃত্ত।
সুমেরু বৃত্ত। আর্কটিক সাগর কোন দিকে বলেন তো? আর্কটিক উপরের দিকে নাকি নিচের দিকে? অ্যান্টার্কটিকা কোন দিকে? অ্যান্টার্কটিকা মহাদেশ কোন দিকে? এই জন্য এটাকে অ্যান্টার্কটিক সার্কেল বলা হয়, আর এটাকে আর্কটিক সার্কেল বলা হয়। আর্কটিক সার্কেল, অ্যান্টার্কটিকা সার্কেল, অ্যান্টার্কটিক সার্কেল। তাহলে যদি আমরা পোল বলি, এটা কোন পোল? সাউথ পোল। এটা হচ্ছে কি? নর্থ পোল। একটা দক্ষিণ, একটা উত্তর। স্যার, আমরা বাংলাদেশকে বোঝাতে গিয়ে আমরা পৃথিবীতে চলে গেলাম। দরকার আছে? এটা দরকার আছে নাকি দরকার নাই? পদে পদে আপনাকে ভোগাবে, আপনি আছে যেখান থেকে আছে স্যার। ক্লিয়ার করে না যান, পদে পদে ভোগাবে। প্রিলিতে আসছেন মানে আপনি প্রিলি পাস করে তো উদাও হয়ে যাবেন না, আপনি রিটার্ন দিবেন নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই ভাইবা দিবেন, আপনি নিশ্চয়ই ক্যাডার হবেন, ঠিক না? ঠিক তো নাকি? তাহলে আপনাকে ইনস এন্ড আউট জেনে যাইতে হবে, ইনস এন্ড আউটস জেনে যাইতে হবে। বাংলাদেশে আর কোনো আবেদ আলী আসবে না এবং প্রশ্ন ফাঁস হবে না, ঠিক আছে? সো হ্যাঁ, প্রশ্ন ফাঁস হবে না, সেই প্রত্যাশাটা কি স্যার? স্যার আমি নিজে এরকম যদি আবেদ আলীর ঘটনা জানতাম, আমি নিজে, আমাকে 7 বছর পড়াশোনা করতে হয়েছে ক্যাডার হওয়ার জন্য স্যার। যদি আবেদ আলী আছে জানতাম, আমি এই কষ্ট করতাম না এই ক্যাডার হওয়ার জন্য। আমি কি বোঝাতে পেরেছি? আমি 3 বার বিসিএস প্রিলি ফেল করেছি। আবেদ আলী না থাকলে অন্তত আমি আরো আগে একবার প্রিলি পাস করতাম, কারণ আবেদ আলীর প্রশ্নের কারণে 3000 মানুষ টিকছে, আমি অনেকটা কাছাকাছি গিয়ে প্রিলি ফেল করে চলে আসছি। মানে যেখানে 108 পেয়ে টিকলো, আমি 105 পেলাম, 4 পেলাম। তাহলে আবেদ আলী ওই ঘটনা না ঘটাইলে, আরো 2-4 নাম্বার টানলে আমি ঢুকে যেতাম। তাহলে আমি 40-এ ক্যাডার না হয়ে আমি কোথায় ক্যাডার হতাম? 38-এ ক্যাডার হতাম বা 37-এ ক্যাডার হতাম। বুঝাতে পারছি স্যার? আবেদ আলীর ঘটনার সাথে স্যার আমি কোনোভাবে জড়িত না। হ্যাঁ, এবং আমাকে অন্তত কষ্ট করে পড়াশোনা করে টেবিলে বসে তারপর ক্যাডার হতে হয়েছে, এবং এই এই যে এরকম যে ঘটনা হয়েছে এটা জানতামই না। এরকম জানলে আমি এই লাইনে আসতাম না, এতদিন কষ্ট করতাম না। বুঝে স্যার গেছে? বিসিএস 4 বারের বেশি অংশগ্রহণ করা যাবে এটা? বিসিএস এ 4 বারের বেশি অংশগ্রহণ করা যাবে না, সেটা মোটামুটি এখন যেহেতু প্রজ্ঞাপন কি হয়েছে 4 বারের ঘটনাটা, 4 বারের কথাটা আসছে, কিন্তু এখনো মনে হয় প্রজ্ঞাপন হয়নি। এটা আপনার যখন 47 সার্কুলার যখন দিবে, তখন ওখানে স্পষ্ট লেখা থাকবে হয়তোবা। হ্যাঁ, স্পষ্ট লেখা থাকবে 4 বারের বেশি দেওয়া যাবে না। বুঝে গেছে? আমি নিজে 5 বার পরীক্ষা দিয়েছি ভাই, অনলাইনে যারা আছেন, আমি 5 বার পরীক্ষা দিয়েছি। আমি নিজে 5 বার প্রিলি দিয়েছি, 2 বার পাস করছি, 3 বার ফেল করছি। 47 থেকে কাউন্ট হবে, এই ঘটনাটা আমি আমার ইউটিউবে 1000 বার বুঝাইছি। সবার প্রশ্ন, স্যার এটা কখন থেকে কাউন্ট হবে? আমার তো অলরেডি একটা গেছে, আমি বাকি কয়টা পাবো? আপনার আগে কি জাহান্নামে গেছে নাকি বেহেশতে গেছেন, এটা ফ্যাক্ট না। 47-ই আপনাকে প্রথম হিসাবে কাউন্ট হয়ে 4টা দিতে পারবেন। বুঝতে পেরেছেন? আর একটা মানুষ কি বিসিএস 14টা লাগবে নাকি? আপনি তো ক্যাডার হয়ে যাবেন 1-2টার মধ্যে। আমার মতো আর তো গাদা মার্কা 1-2 জন থাকবে, এরকম 4 নাম্বার গিয়ে ক্যাডার হচ্ছে এরকম। আপনার জন্য 4টা খোলা রাখছে, তার মানে প্রথমবার দিলেন প্রিলি ফেল করলেন, সেকেন্ড বার আপনি অবশ্যই প্রিলি পাস করে যাবেন, না হইলে আপনি 3rd বারে প্রিলি পাস করলেন। আর যদি স্যার আপনাকে 4 বার দিতে হয়, সেক্ষেত্রে আপনার এই লাইন না থাকা দরকার। আমি হয়তো বা ছিলাম স্যার আপনি কততম মানে কততম অ্যাটেম্পটে 40তম, ক্যাডার হয়েছেন? 40তম ক্যাডার আমি। আসিফ ভাই, আমি 40তম ক্যাডার, এডুকেশন না ক্যাডার। না না ভাই, স্যার আমি বলতেছিলাম যে কততম বিসিএস দিয়ে, মানে প্রথম বার নাকি দ্বিতীয়বার না তৃতীয়বার এটা? চতুর্থবার আমি ক্যাডার হয়েছি, 4র্থ বার প্রিলি পাস করেছি, ওইটাই রিটার্ন পাস করছি, ওইটাই ভাইবা পাস করছি, ওইটাই ক্যাডার হয়ে আপনাদের সামনে দাঁড়াইছি। এরপরও ভাইবা দিছি, ফেল করছি। মানে ক্যাডার হওয়ার পর ভাইবা দিতে গেছি, আবারও ফেল ধরা দিছি, বলতে যা তুই কিছু পারস না। আমি নাকি কিছু পারি না, আমার অলরেডি ক্যাডার হয়েছে, আমি বলে কিছু পারি না। বুঝে গেছে? আসলে বাস্তবে ভাইবা হচ্ছে কি বিশাল ফ্যাক্ট। যে কোনো মুহূর্তে কোনো সময় আপনার পজিটিভ চলে আসতে পারে, কোনো সময় কি আপনার নেগেটিভ চলে আসতে পারে। বুঝে গেছে? কিন্তু আপনি পরিশ্রম করে যান, যাই আসবে আসুক, আপনি টেবিল ছাড়বেন না। বুঝে গেছে? টেবিল ছাড়বেন না। প্রথমবার আল্লাহ দেখলো যে আমি, হ্যাঁ, রোজিতে তো একটু হেলেদোলা করতেছে, প্রিলি ফেল, আবার করলাম প্রিলি ফেল, আবার বসছি, রোজিতে তো চেষ্টা। এটা কি? দুই জায়গায় মানুষ, দুই জায়গায় চেষ্টা হইতে হবে, হয় প্রেম করলে, আর একটা হচ্ছে বিসিএস পরীক্ষা দিলে।
দুইটা জায়গায় আপনাকে চেষ্টামি করতে হবে। আপনি প্রেম করলে চেষ্টামি করবেন, আর একটা হচ্ছে কি, এই দুই জায়গায় যদি আপনি চেষ্টামি করতে পারেন তাহলে আপনার প্রেমও টিকে যাবে, আপনি ক্যাডার হয়ে যাবেন। বুঝা গেছে? বিসিএস এ আমি চেষ্টামি সর্বোচ্চ লেভেল চলে গেছি। মানে 3বার প্রিলি ফেল করা মানে আপনারা জানেন, একটা দুটা প্রিলি ফেল করার পর আমাদের বন্ধু বান্ধব একটা সার্কেল আছে, তোদের বেড়া তোদের এগুলো হবে না, তুই অন্য চিন্তা কর, ঠিক না? ঘরের লোকজন তো আছে, 4বার পরীক্ষা দেয়া ঘরের লোকজনের সামনে চেহারা দেখানোটা তো মুশকিল। আমার মা বিশ্বাস করে না যে আমি ক্যাডার হয়েছি। আমার মা কোন দিন বিশ্বাস করছে জানো? যেই দিন স্যালারি প্রথম মাস আমার পকেট আসছে, ওই দিন বিশ্বাস করছে তার ছেলে, হ্যাঁ, একটা চাকরি পাইয়া টাকা জোগাড় করতে পারে, সেটা তার বিশ্বাস হয়েছে। তার বুঝাইতে পারছি? সো আপনারা ওইদিকে, যে আমরা ওইদিকে গল্প বেশি বড় হয়ে যাচ্ছে ওদিকে না যাই, আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য কথাগুলো বলছি, ইন্সপিরেশন পাওয়ার জন্য কিছুটা হলো। ওকে স্যার, এটাতে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই, ওকে আমরা না সামনে আগে। স্যার। পরীক্ষায় বাংলাদেশের সীমানা যেটা আছে, আমাদের অর্থনৈতিক সমুদ্র সীমা আছে, রাজনৈতিক সীমা আছে, এবং কি আছে? মহীসোপান। অর্থনীতি, রাজনৈতিক, মহীসোপান, এই ঘটনাগুলো আমরা জানবো। স্যার বাংলাদেশের মানচিত্র আরেকটা বাজে মানচিত্র আঁকার জন্য রেডি হন। আসিফ ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি একটা সুন্দর কমেন্ট করেছেন। স্যার আমি আমার নিজের মানচিত্র খারাপ। ভাই সমস্যা নাই, আমরা এখানে শিখবো মানচিত্র, আমরা কেউ মানচিত্র প্র্যাকটিস করতে আসিনি, আমরা অন্তত আমাদের পড়াটা গুছিয়ে নিতে পারলে হবে। হ্যাঁ, মানচিত্র দেখে মানে আমার কাজ দেখলে কেউ যদি না হাসে, এটা তো কোনো কাজই হইলো না। ঠিক আছে? হ্যাঁ, এটা সুন্দর হয়েছে না? যাই হোক স্যার, আপনাদের সাথে থাকলে দেখবেন যে কত ধরনের মানচিত্র আঁকতেছি। মাত্র আসলাম না দা, মাত্র আসলাম, কিন্তু আপনাকে আমি পড়াটিকে দিয়ে যাব, মানে আপনার পড়াটা আপনাকে আমি ক্লিয়ার করে দিয়ে যাব। ওকে স্যার, আসেন এবার শিখি আমরা বাংলাদেশের। প্রথমত হচ্ছে কি, রাজনৈতিক সীমা। একটা হচ্ছে কি রাজনৈতিক, রাজনৈতিক সীমা হচ্ছে কি 12 নটিক্যাল মাইল। অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে কি 200 নটিক্যাল মাইল। আর মহীসোপান, মহীসোপান হচ্ছে কি কত? 300। আমি এটা বোঝাবো, আপনারা একটু লিখেন আগে, ওই কথাটা লিখেন, আমি এটা বোঝাচ্ছি। রাজনৈতিক সমুদ্র সীমাকে বলা হয় টেরিটোরিয়াল জোন। টেরিটোরিয়াল জোন। অর্থনৈতিক সমুদ্র সীমাকে সংক্ষেপে বলা হয় ইইজেড, এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এক্সক্লুসিভ ইকোনমিক জোন। আর লাস্টেরটা কি? মহীসোপান। মহীসোপানকে ইংরেজিতে বলা হয় কন্টিনেন্টাল শেলফ। কন্টিনেন্টাল শেলফ, NENTAL, কন্টিনেন্টাল শেলফ। স্যার এটার পাশে লিখে রাখতে পারেন, রাজনৈতিক সমুদ্র সীমাকে কি বলা হয়? টেরিটোরিয়াল জোন। অর্থনৈতিক সমুদ্র সীমাকে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এবং মহীসোপানকে বলা হয় কন্টিনেন্টাল শেলফ।
অনলাইনে যারা আছেন, স্যার বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল, অর্থনৈতিক সমুদ্র সীমা, কেমন আছো? মাদের ডেডিকেশন দেখো, ক্যাডার হবেন আপনি নিশ্চিত। সবার লিখে শেষ? স্যার লিখে শেষ? একটু শেষ করেন, একটু দ্রুত শেষ করেন। আমরা এটা বুঝাবো, এটা কেমন আসছে এটা একটু বোঝাবো আপনাকে। আপনি এতদিন মুখস্থ করছেন, আজকে এটা দেখে যাবেন কি হয়েছে ঘটনা। আমি এতক্ষণ যা পড়ালাম, আপনি এতক্ষণ মুখস্থ করছিলেন না এতদিন, বইয়ের গাইড বই রিডিং পড়ছেন না, কিন্তু আজকে কি বাস্তব এটার কি দেখলেন? প্র্যাকটিক্যাল প্রমাণ দেখলেন। সবগুলা প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে যাব। সবার লিখে শেষ? আসেন এবার আসেন। স্যার পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসতে পারে, বাংলা দিয়েও আসতে পারে, ইংরেজি দিয়েও আসতে পারে। তাহলে প্রথমত হচ্ছে কি, নটিক্যাল মাইল। নটিক্যাল মাইলের পরিমাণ কত? 1 নটিক্যাল মাইল সমান কত? 1.852 আছে আপনার বইয়ে, বা 3, 1.853 কিলোমিটার। 1 নটিক্যাল মাইল সমান কি? 1.853 কিলোমিটার। তাহলে মাইল, কিলোমিটার বড় নাকি নটিক্যাল মাইল বড়? নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল বড়। তাহলে সমুদ্র সীমায় যে দূরত্ব মাপা হয় সেই দূরত্বের একক বলা হচ্ছে কাকে? নটিক্যাল মাইলকে। ঠিক আছে, আমরা সমান যদি এই যে সমতল ভূমিতে যদি মাপি তখন আমরা কিলোমিটার মাইল দিয়ে মাপি, কিন্তু সমুদ্র সীমায় এটাকে কি দিয়ে হিসাব করা হয়? নটিক্যাল মাইল দিয়ে। সমুদ্র সীমায় যদি আমাদের এইরকম মাইল এবং কিলোমিটার দিয়ে মাপি, হবে? সমুদ্র কি স্থির? সমুদ্রে কিছুটা কি বাফারিং করে না? এটাকে অ্যাকুরেট প্রমাণ করার জন্য নটিক্যাল মাইল দিয়ে এটাকে কাউন্ট করা হয়। ঠিক আছে, এখন আসি স্যার, রাজনৈতিক সমুদ্র সীমা যে 12 নটিক্যাল মাইল, অর্থনৈতিক সমুদ্র সীমা যে 200 নটিক্যাল মাইল এবং মহীসোপান যে 354 হবে, এটা বাংলাদেশের ঘটনা। এই ঘটনার কথা বলা আছে আনক্লসে। কোথায়? পৃথিবীর সমুদ্র সীমা সংক্রান্ত একটা আইন আছে, সেটার নাম হচ্ছে কি আনক্লস, ইউনাইটেড নেশনস কনভেনশন অন দা ল অফ দ্য সি। এটা 1982 সালের আইন। এটা কত সালের? 1982। এই আনক্লসে বলা হচ্ছে যে কোনো দেশ তার সীমানা থেকে রাজনীতি করতে পারবে কত কত নটিক্যাল মাইলের, সে ব্যবসা করতে পারবে কত নটিক্যাল মাইল, সে মহীসোপানের অংশ পাবে কত নটিক্যাল মাইল। এটা হচ্ছে কি বাংলাদেশ পেয়েছে 354, কিন্তু আনক্লসের মতে এই এটা পাওয়ার কথা 350। কত? বাংলাদেশ কি বেশি পেয়েছে নাকি কম পেয়েছে? বেশি নাকি কম? কয় 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 নটিক্যাল মাইল বেশি পেয়েছে? 4 এই নটিক্যাল ঘটনাটা মাইল। আমরা শিখবো, এই ঘটনা আমরা শিখবো। স্যার রাজনৈতিক সমুদ্র সীমা এইটা আন্দাজে বসাই দেয়নি, অর্থনৈতিক সমুদ্র সীমা আন্দাজে বসাই দেয়। এগুলো সোর্স কি, কোত্থেকে আসছে? একটা আন্তর্জাতিক সমুদ্র সীমার আইন আছে, সেই আইনের নাম কি? আনক্লসের পূর্ণরূপ কি? আচ্ছা লিখেন, লিখেন আন্তর্জাতিক সমুদ্র সীমা, স্টমাক দিয়ে লিখেন, আন্তর্জাতিক সমুদ্র সীমা সংক্রান্ত আইনকে সংক্ষেপে বলা হয় আনক্লস। ব্র্যাকেট দিয়ে লেখেন 1982, যেটা প্রতিষ্ঠিত হয় কত? 1982 সালে। উনিশশো বিরাশি। লিখেছেন? হ্যাঁ, এবার লিখেন আনক্লসের পূর্ণরূপ হচ্ছে কি ইউনাইটেড নেশনস কনভেনশন অন দা ল অফ দা সি। ইউনাইটেড নেশন কনভেনশন অন দা ল অফ দা সি। ইউনাইটেড নেশন কনভেনশন অন দা ল অফ দা সি। হ্যাঁ, অন দা ল অফ দা সি, অন দা ল মানে ল এর উপর রাখা, ল অফ দা সি, সমুদ্র সীমার। পরীক্ষায় প্রশ্ন হবে আনক্লস কত সালে প্রতিষ্ঠিত?
ল অফ দা সি, ল অফ দা সি, সি সাগর, SEA, সি, ল অফ দা সি। স্যার লিখেছেন? তাহলে স্যার বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল, এটা কি আমার কথা নাকি এই আইনের কথা? 200 নটিক্যাল মাইল তার আইনের কথা। তার আইনে মহীসোপান দেয়া আছে কত নটিক্যাল মাইল, কিন্তু আমার বাংলাদেশ 54 পেয়েছে। এইবার এটা আসি, এবার দেখেন স্যার, এবার আসেন। এটা কি বঙ্গোপসাগর না স্যার? এবার সবাই এদিকে দেখেন, এটা কি বঙ্গোপসাগর না? বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। এখানে তো পানি, বিশাল পানি। এখানে হচ্ছে কি আমাদের তীর, সাগর পার আর কি, তটরেখা। এখানে পানি যখন জোয়ার হয়, যখন জোয়ার হয় তখন পানি একেবারে এই রেখার আরো উপরে চলে যায়, যেদিকে সুন্দরবন আছে বা আমাদের যে মূল ভূখণ্ড আছে তার উপরে চলে যায়। কিন্তু যখন ভাটা হয় তখন যে রেখা আছে তার থেকে একটু নিচে নেমে যায় না, ওই রেখাকে বলা হয় বেজ লাইন। ওই রেখাকে কি বলা হয়? আগে 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 বুঝেন, লিখেন না। তাহলে বেজ লাইন কি? আমার জোয়ার যখন হবে সেটা আমার মূল ভূখণ্ড থেকে পানি একটু উপরে চলে আসবে, মাঝে মধ্যে জোয়ারের পানি এখানে চলে আসে। মানে যখন পূর্ণিমা বর্ষাকাল একসাথে সবকিছু হয়, মানে আমাদের চট্টগ্রামের যে অবস্থা হয় আর কি, ওই যে সমুদ্রে পানি বেড়ে যায়, জলবদ্ধতা পানি বের হতে পারে না, সবগুলা জয়মা এখানে চলে আসে। কিন্তু যখন জোয়ার হয় পানি এই রেখা থেকে যখন উপরে চলে যায় সেটা জোয়ারের সময়। কিন্তু বাটা হওয়ার সময় এই পানিগুলা নামতে নামতে একেবারে লাস্ট একটা বাউন্ডারি আছে, এটার নিচে আর নামে না, এটাই লাস্ট বাটার অংশ। তাহলে বাটা হলে সমুদ্রের তলদেশ দেখা যায় না, একটু একটু কাঁচাই, একটু কালো কালো পানি অনেকদিন ছিল এরকম। এইটাকে বলা হয় বেজ লাইন। তাহলে বেজ লাইন কেন ইম্পর্টেন্ট? এই জিনিসগুলো বোঝার জন্য বেজ লাইনটা ইম্পর্টেন্ট। তাহলে বেজ লাইন কোথায়, বেজ লাইন কেমনে জানবো? যেখানে বাটায় সর্বশেষ স্থান সেটা হচ্ছে কি বেজ লাইন। তাহলে বেজ লাইন পেলাম না? এই বেজ লাইন থেকে দেখেন, বেজ লাইন থেকে যখন আমরা এদিকে হিসাব করব, প্রথম কত, প্রথম 12 নটিক্যাল মাইল হচ্ছে কি আপনার কি 12 নটিক্যাল মাইল কি স্যার? আগে বুঝেন তারপর লিখেন। প্রথম 12 নটিক্যাল মাইলের নাম কি? অথবা ইংরেজিতে এটাকে কি বলা হয়? টেরিটোরিয়াল জোন। এখানে আপনি মারামারি করতে পারেন, আপনার সমুদ্র জাহাজ নিয়ে যা যা করার তা করতে পারবেন, রাজনীতি করতে পারবেন। এরপরে সামনে যখন আমরা যাব, এই যে 200 নটিক্যাল মাইল, এটা কি? তাহলে স্যার 12 নটিক্যাল মাইলটাকে আমি আমাদের বাংলাদেশের সীমানা থেকে হিসাব করছি নাকি বেজ লাইন থেকে হিসাব করছি? বেজ লাইন থেকে হিসাব করছি, বেজ লাইন। ঠিক আছে, বেজ লাইন। বেজ লাইন মানে কি? যেটা বাটার লাস্ট অঞ্চল, এরপরে আর সমুদ্রের তলদেশ দেখা যায় না, এটাই লাস্ট, এটা হচ্ছে কি বেজ লাইন। বেজ লাইন থেকে সামনে যত সমুদ্রের দিকে যাব, প্রথম 12 নটিক্যাল মাইলের অর্থ হচ্ছে কি রাজনৈতিক সীমা। তারপর তারপর হ্যাঁ, এই যে 200 নটিক্যাল, এবার বলেন তো এই 200 নটিক্যাল মাইলটাকে এখান থেকে শুরু নাকি বেজ লাইন থেকে শুরু? তার মানে অর্থনৈতিক সমুদ্র সীমার ভিতরে কি আছে? রাজনৈতিক সমুদ্র সীমা আছে, টেরিটোরিয়াল জোন আছে, রাজনৈতিক জোন বা টেরিটোরিয়াল জোন আছে। তাহলে সামনে যখন আমরা আরো যাব, কত 354, এটা আমি বাংলাদেশের টা বললাম, বাংলাদেশেরটা 354 পর্যন্ত গেলে সেটা হচ্ছে কি আমাদের মহীসোপান। ইংরেজিতে এটাকে কি বলা হয়? কন্টিনেন্টাল শেলফ, কন্টিনেন্টাল শেলফ। প্রশ্ন আছে না স্যার মহীসোপানের সংজ্ঞা কি? প্রশ্ন আছে? অনলাইনে যারা আছেন ঘটনাটা কি বুঝতে পারছেন? কারো কি কোনো প্রশ্ন আছে? আসিফ ভাই? জি স্যার। এটা কি মুন্না খান? মুন্না খান কি আছে? ভাই আছেন? স্যার বোঝা যায়? স্যার নেটে, জি স্যার। আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন। শিমু রানী এটা কি শারমিন নাকি? স্যার বোঝা যায়? জি স্যার, শিমু রানী সরকার বোঝা হ্যাঁ যায়। হ্যাঁ বোঝা যায়। নাজনীন নওরিন বোঝা যাচ্ছে? স্যার বোঝা যাচ্ছে। আর কেউ কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, 9 জন যুক্ত আছেন আপনারা ওখানে, একটু কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ বলেন। হ্যাঁ অবস্থান অনুযায়ী আপনার
বাংলাদেশের মানচিত্র মানে তো আমেরিকার মানচিত্র এরকম না, এক এক দেশের মানচিত্র এক এক রকম না, তার সীমানার বেজ লাইন থেকে ওই দেশের হিসাব করবে ওই দেশ। স্যার স্যার হুম বেজলাইন কি আবার একটু বলবেন? আপনার বলেন, আপনার প্রশ্ন, আপনারটা একটু পরে দিচ্ছি। হুম কোন ধরনের এখানে কোন আয়তন কি ফ্যাক্ট, এটা কি কত বড় দেশ কত ছোট দেশ, ইট ডাজন্ট ম্যাটার। যদি আপনার সমুদ্র থাকে, সেই সমুদ্রের আপনার অধিকার কি, আপনি কদ্দূর পাবেন। ধরেন আপনি পাইছেন 11 নটিক্যাল মাইল, তাহলে আপনি কি এখানে সমুদ্র সীমা কি করবেন, রাজনীতি কি করবেন, অর্থনীতি কি করবেন, আপনি না থাকলে নাই। কোন দিকে, তাহলে 3 দিকে হিসাব করবে এই হিসাবে, তার 3 দিকে হিসাব করবে এই হিসাবে। ঠিক আছে, যত দিকে তাক না কেন, ধরেন আপনি দ্বীপ, চারোদিকে আপনি কতটুকু পাবেন, চারোদিকে আপনি এই অ্যাঙ্গেলে পাবেন 12 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল, 354 করে পাবেন আপনি চারোদিকে। স্যার বোঝাইতে পারছি? তার কোনো প্রশ্ন আছে এতটুকুতে? মানে যেই অঞ্চলে আপনি পলিটিক্স করতে পারবেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনার সকল ধরনের যুদ্ধ পরিচালনা করতে হবে 12 নটিক্যাল মাইলের মধ্যে। যেখানে আপনি ব্যবসা করতে পারবেন, সকল ধরনের মৎস্য আহরণ থেকে শুরু করে এখানে আপনি যা যা করেন, বন্দর থেকে শুরু করে যা যা করতে পারবেন। আর মহীসোপান হচ্ছে কি, আপনি যে তেল গ্যাস উত্তোলন করবেন 354 নটিক্যাল মাইলের মধ্যে আপনার অধিকার সম্পূর্ণ আছে। এখানে আপনি তেল গ্যাস, প্রাকৃতিক সম্পদ পান, সমুদ্র থেকে যা করেন আপনি মোটামুটি এখানে সবকিছু করতে পারবেন। ঠিক আছে, কিন্তু 354 পরে গিয়ে বা 50-এর পরে গিয়ে যে এলাকা, এটা ওপেন সি, আন্তর্জাতিক সমুদ্রে চলে গেছে। এটা আপনার যেরকম অধিকার আছে আমেরিকার ওরকম অধিকার আছে 354 বাইরে গিয়ে, আমার দেশের বাইরে। স্যার ক্লিয়ার? স্যার আপনার প্রশ্নটা বলেন। স্যার বলেন। মানে 350-এর কথা লেখা আছে কিন্তু 354 পাইছে, এর কারণটা? হ্যাঁ বলতেছি, 300, ওনার প্রশ্ন হচ্ছে কি 350-এর কথা লেখা আছে আনক্লোসে, বাংলাদেশ পাইছে কি? হ্যাঁ এটা এটা বলতেছি। স্যার এটা মুছে দিচ্ছি আমি তাহলে। স্যার বলেন। দুইটা দেশের মাঝখানে হলে, স্যার দুইটা দেশের মাঝখানে স্যার দূরত্ব যদি খুব কম হয়, তখন তো সেটা করার কিছু নাই স্যার। সেটা এরকম কোন সীমানা নির্দেশ করবে না, এটা আন্তর্জাতিক আইনে তো পড়বে না। আমরা আন্তর্জাতিক আইনের একটা লাইন নিয়ে কথা বলতেছি, ওখানে তো লিখা আছে কতটুকু হলে এই ঘটনাগুলো আসবে। যেমন বাংলাদেশের এদিকে নাফ নদী আছে, হ্যাঁ 56 কিলোমিটার দৈর্ঘ্য, এটা তো ছোট সীমানা, এটার সাথে আমার কোনো কাম নাই। হ্যাঁ হ্যাঁ দুজনে ব্যবহার করতে পারবে, উনি ওনার পারেরটা ব্যবহার করবে, এদের মধ্যে আন্তঃদ্বিপাক্ষীয় সমুদ্র সীমা আছে, এই ছোট ছোট নদী টদী যেগুলো আছে, খাল বাইগুলো। স্যার ক্লিয়ার? এখানে আর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই? আমি পড়া জিজ্ঞেস করবো, তখন বোঝা যাবে। আমি শুধু পড়াই না, পড়াও জিজ্ঞেস করবো। এবার আসি মহীসোপানটা কি, কি আছে মহীসোপানটা কি দেখেন। স্যার আপনাদের কলাতলি সমুদ্র সৈকত, কক্সবাজার গেছেন না সবাই? কক্সবাজার বাড়ি কার? কেউ আছেন কক্সবাজার? একজনও নাই কক্সবাজারের? আমি একমাত্র মানুষ যে কক্সবাজার থেকে আসছে। আই আপনি এম তো ফ্রম খুব ভাগ্যবান আরাকান, স্যার। আই এম ফ্রম আরাকান, রোহিঙ্গা। আমি যখন ভাইভাতে ঢুকছি তখন স্যার বলছে রোহিঙ্গা আসছে। স্যার ওই যে আমার ইয়াতে দেখছেন, আমার আমার যে মার্কশিট আছে ওখানে দেখছি যে আমার হোম ডিস্ট্রিক্ট কক্সবাজার। রোহিঙ্গা রোহিঙ্গা বলাতেই, রোহিঙ্গা বলার সাথে সাথে রোহিঙ্গা নিয়ে 7 মিনিট বলতে বলতে, তো রোহিঙ্গা নিয়ে 7 থেকে 8 মিনিট বলবেন। স্যার কোথায় থেকে বলবো, যে আপনি শুরু থেকে এখন পর্যন্ত বলেন। ঠিক আছে, আমার ভাইবার পড়া ছিল রোহিঙ্গা নিয়ে, মানে রোহিঙ্গা নিয়ে আমাকে বর্ণনা করতে হয়েছে। ঠিক আছে, 80% রাইট ছিল, 20% বানাই বলছি ওখানে, ভুলভাল বলে দিয়েছি, মানে শুদ্ধ কথার 4টা শুদ্ধ লাইনের মধ্যে একটা ভুল লাইন ঢুকাই দিছি। কারণ ওই সময় হচ্ছে কি আমাদের নার্ভ ভালোভাবে কাজ করে না, শুদ্ধর সময় ভুল চলে আসে, ভুলের সময় শুদ্ধ চলে আসে। স্যার বললে ম্যাডাম বলে ফেলি, ম্যাডাম বললে স্যার বলে ফেলি, মানে স্যারকে উচ্চার মানে বলতে হবে, সম্বোধন করতে হবে ম্যাডাম। এই যে আমার মাথায় ঘুরতেছে অন্য কিছু, বুঝে গেছে স্যার? বিসিএস এর ভাইবা দিবেন 10 মিনিট বা 12 মিনিট বা 15 মিনিট, কিন্তু আপনি এই যে এখন বসে আছেন, আপনি ভাইবা দিবেন আরো 3 বছর পরে, তাহলে এই সবগুলোর সমন্বয় হচ্ছে কয় মিনিটের? 10 মিনিটে। তাহলে আপনার উপর প্রেসার যাবে, এটা স্বাভাবিক ঘটনা, কারণ ওই 10 মিনিট আপনার জীবন চেঞ্জ হবে,
ওই 10 মিনিট পরে আপনি নিজের গায়ে ট্যাগ লাগাবেন আপনি ক্যাডার অফিসার নাকি নর্মাল মানুষ, বুঝে গেছে? সো যখন ভাইবা রুমে ঢুকি তখন আমাকে রোহিঙ্গা বলে সম্বোধন করেছে এবং রোহিঙ্গা নিয়ে বলতে বলেছিল আর কি। তো আমি এই কোচিং এ ভাইবা প্র্যাকটিস করেছিলাম, এই রোহিঙ্গা নিয়ে এখানে মনে হয় আমি 10 বার বলছি। আজাদ ভাই আছে না? বক্কর স্যারকে চিনেন? বক্কর ভাই, আজাদ ভাই মানে আপনাদের স্যার আর কি, আমাদের সিনিয়র আর কি, এক ব্যাচ সিনিয়র 38। তো উনারা আমার কাছ থেকে অন্তত 10 বার জিজ্ঞেস করেছে রোহিঙ্গা সমস্যার সমাধান কিভাবে করবেন, এটা অতীত ইতিহাস বলেন, ব্যাকগ্রাউন্ড বলেন। তাহলে প্রথম যাই মাত্র কোনটা, বক্কর ভাইয়ের প্রশ্ন কমন পড়ে গেছে। আরফাত ভাইয়ের রুমে ভাইবার রুমে প্র্যাকটিস করেছিলাম, এটা কমন পড়ে গেছে। বুঝতে পারছি স্যার? কোচিং আপনাকে ক্লাস কি নিচ্ছে এগুলো ফ্যাক্ট না, কিন্তু এখানে যে আপনার কিছু বন্ধু হয়ে যাবে, এক একজন দেখবেন যে এক একটা বুলেট এক এক এমন পড়া জানবেন। এখন আপনি একটু কম জানতেছেন, কিন্তু আস্তে 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 যখন প্রিলি দিবেন, রিটেন দিবেন, ভাইবা দিবেন, আপনার বন্ধুগুলা পড়াশোনা কি হয়ে যাচ্ছে, স্ট্রং হবে। যখন ভাইবার প্রস্তুতি নেবেন তখন আপনার বিশাল একটা জ্ঞানের ভান্ডার হয়ে যাবে। তখন আপনি প্র্যাকটিস করবেন, এখানে সেশন করবেন, এগুলো করতে করতে এই প্রশ্নগুলো আবার সরাসরি কোথায় কমন পড়ে যাবে, ভাইবা বোর্ডে। যদি এই এখান থেকে কমন পড়ে যায় আপনি ছক্কা মেরে দিলেন। বুঝে গেছে? তো যাই হোক, আমার কমন পড়ছিল বলে হয়তো বা একটা ক্যাডার পেয়েছিলাম আর কি। আমার মতো লোক ক্যাডার পাওয়ার যোগ্যতা নাই, আমি যেই পরিমাণ 11 ডিস এবং ডাল মার্কের স্টুডেন্ট। ইংরেজিতে পেয়েছিলাম ডি, এসএসসি তে ইংলিশে পেয়েছি কি ডি। আশা করি এখানে আপনারা কেউ ডি পান নাই, পেয়েছেন। তাহলে ধরে নিতে পারেন আপনার স্যার, শারীর আছেন, কেউ আছেন, তাহলে ধরে নিতে পারেন ডি মার্কার লোক আরো 2-1 জন পাওয়া গেছে। এই স্যার যদি ডি পেয়ে ক্যাডার হইতে পারে তাহলে আমরাও কি ক্যাডার হবো ইনশাল্লাহ। ভাই কেউ আছেন নাকি ডি পাইছেন এরকম? জি আমি স্যার ভাবছি পেয়েছিলাম আমি এসএসসি তে, ভাবছি কিন্তু এইচএসসির পরে উন্নতি করছে। হ্যাঁ, যেখানে হবো হোক, তো যাই পান না কেন এই সময়টা কাজে লাগান। আপনি কি বেহেশতে ছিলেন নাকি জাহান্নামে ছিলেন, ইট ডাজন্ট ফ্যাক্ট। আপনি আজকে থেকে চিন্তা করেন, এখন থেকে চিন্তা করেন, আগে যা করছেন করছেন, এখন থেকে চিন্তা করেন। ওকে স্যার, মহীসোপান সমুদ্রের পাড়ের আমরা যেটা চিন্তা করেছিলাম, আমরা 12 নটিক্যাল মাইলের কথা বলেছি না স্যার? 12 নটিক্যাল মাইলের কথা, তারপর বলেছি কি 200 নটিক্যাল মাইলের কথা। স্যার আমরা এটা যেটা দেখতেছি এটা হচ্ছে কি যেখানে সাগরের তলদেশের গঠন আঁকছি আমি, কিন্তু এখানে তো পানি এরকম না স্যার, পানিটা এরকম না। এটা যখন দূরত্ব আসবে অর্থনৈতিক সমুদ্র যাওয়ার পর, বলছে কি পৃথিবীর বেশিরভাগ অঞ্চল 350-এর এভারেজ 50-এর দিকে কি হয়ে যায়, খাড়া হয়ে যায়। মানে অঞ্চলটা ডিরেক্টলি নেমে যায় গভীর, মানে এরকম এটা নামতে নামতে আস্তে 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 ডালু হইতে হইতে হঠাৎ করে কি সুজার নিচে নেমে গেছে, গভীর হয়ে গেছে। এই গভীর হয়ে যাওয়ার এলাকাকে মহীসোপান বলে। আমি কি মহীসোপান বোঝাইতে পারছি? সমুদ্র থেকে যখন খাড়া হয়ে এই এলাকাটা নামতে নামতে একটা সময় যাওয়ার পর ডিরেক্ট সোজা নেমে গেছে এই জায়গায়, এটা তো এরকম এরকম হইতো না, বিষয়টা এরকম হইতে পারতো না। এরকম না হয়ে কি হয়ে গেছে, সোজা ডিপ সি হয়ে গেছে, গভীর সমুদ্র। এই এলাকার নাম হচ্ছে কি মহীসোপান। আন্তর্জাতিক আইনে দেয়া আছে 300, কিন্তু বাংলাদেশে 350-এর জায়গায় এই ঢালু বা খাড়া অংশটা সৃষ্টি না হয়ে আরো কত 4 নটিক্যাল মাইল দূরে গিয়ে এই খাড়া অংশটা সৃষ্টি হয়েছে বলে বাংলাদেশের মহীসোপান 354 নটিক্যাল মাইল। আর কোনো প্রশ্ন আছে স্যার? আর কোনো প্রশ্ন আছে? আন্তর্জাতিক আনক্লসে কি 54 গঠন আছে নাকি 50-এর গঠন আছে? কিন্তু আমি পেয়েছি কত, কেন পেয়েছি? আমার ভৌগোলিক অবস্থা এরকম বলে আমি এক্সট্রা 4 নটিক্যাল মাইল বেশি পেয়েছি, কারণ 50-এ আমারটা কি ঢালু হয় নাই, 54-তে সেই এটা কি হয়েছে, খাড়া হয়ে নেমে গেছে। স্যার এর ফল কি বা কি কি লাভ হলো আমাদের? বুঝি নাই স্যার, আবার স্যার প্রশ্নটা। স্যার মহীসোপান আমাদের লাভ, মহীসোপান আমাদের কি লাভ? স্যার হ্যালো আপনার প্রশ্নটা বুঝি নাই, ক্লিয়ার করে প্রশ্নটা করেন। আমাদের যে 350 থাকার কথা ছিল কিন্তু 354, স্যার এতে স্যার হ্যাঁ আমাদের লাভ কি? হ্যাঁ, ভেরি গুড, আপনার একটা সুন্দর প্রশ্ন করেছেন। একজন প্রশ্ন করেছে স্যার 350 থাকার কথা কিন্তু আমি 4 পেলাম, এতে আমার কি লাভ হইলো, আমার কি লাভ হইলো এটা? স্যার একটা তেল গ্যাস মানে একটা তেলের খনি যদি এই জায়গায় না হইয়া এখানে হয়ে যায়, তাহলে এই অংশটা আমি পেয়ে গেলাম না?
আপনার ভূমি থাকলে সমস্যা আছে, আপনার ধরেন 5 কাঠা জমি আছে, আর কেউ আপনাকে বাই হোল্ড আপনি কোনোভাবে আর 1 কাঠা পেয়েছেন, তাহলে আপনার কি লস আছে নাকি লাভ আছে? ওই 1 কাঠাতে লাভ আপনি জায়গা তুলতে পারেন, আপনি কিছু করতে পারেন, বিল্ডিং করেন, আপনি এটাতে চাষাবাদ করেন, এটা কি আপনার লস? তো আপনাকে 4 নটিক্যাল মাইল বেশি দিয়েছে, আপনি রাগ করতেছেন কেন? না স্যার, সেটাই জানতে চাইলাম যে আমাদের হ্যাঁ, ক্লিয়ার, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? স্যার বেশি দিল কেন? বেশি দেয় নাই তো, বেশি দেয় ভৌগোলিক নাই, প্রাকৃতিক ভাবে এটা সৃষ্টি এরকম। প্রশ্ন হচ্ছে কি বেশি কে দিছে? কেউ দেয় নাই, আল্লাহ আপনাকে দিছে। প্রাকৃতিক ভাবে এটার গঠনটা এরকম, আমি 4 নটিক্যাল মাইল বেশি পেয়ে গেলাম। স্যার ক্লিয়ার? স্যার আমার একটা একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। স্যার মানে 350 থেকে গভীর সমুদ্র মানে 350 থেকে গভীর সমুদ্র শুরু হয়েছে, কোন হুম। কোন একটা 340 থেকে শুরু হলো গভীর সমুদ্র, সেক্ষেত্রে কি তার নটিক্যালের মাইলের হিসাবটা কি কমে যাবে? না, কমে যাবে না, এটা পুরাটা তার হবে। তার নাই কি করবে শুনেন স্যার, আমরা তো একটা প্রশ্ন করছি, উনি একটা ভালো প্রশ্ন করছে। কারো মহীসোপান মানে তার এলাকায় এতটুকু ঢালু হয়ে গেছে, সে কি করবে? তার মহীসোপান এতটুকু, তার নাই কি করবে? তারে যে অধিকার দেওয়া হয়েছে, তারে যে অধিকার দেওয়া হয়েছে, সেই অধিকার পর্যন্ত তার নাই, আমি তাকে কোত্থেকে আনি জোগাড় করে দিব? তার 340 সালে সে পুরাটাই তার নটিক্যাল মহীসোপান তার, না থাকলে নাই। স্যার বুঝাইতে পারছে? জি স্যার স্যার। টোটাল ভৌগোলিক বিষয়ের উপর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে ওকে স্যার, গেলাম আমরা। এবার এবার আমরা এটা শেষ করি। স্যার পড়া কি বোঝা যাচ্ছে? আমি আপনাদের কিছু শিখাইতে পারতেছি নাকি আরফাত জি ভাইকে স্যার। বলবেন কি মাস্টার একটা আনে দিছেন, কোত্থেকে নিয়ে আসছেন? স্যার আমি আপনার ওই বেঞ্চ থেকে আসছি, বেশি দিন হয়নি, আমি এগুলো প্রফেশনাল না, কিন্তু আমি যা শিখেছি আপনাকে সেটা শেখানোর জন্য আসছি। এবং আমি এই এই বেঞ্চে বসে যেই জায়গায় সমস্যা ফেস করেছি সেই সমস্যাগুলো আপনাকে উপস্থাপন করছি। বইয়ে আছে না এটা? আপনি আরো 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 ক্লাস করবেন, দেখবেন, আশা করি এতটুকু ভেঙে আপনাকে বোঝাবেন, কারণ এটার অনেকটা অ্যানালাইসিসের বিষয় আছে। এটা আপনি যতটুকু দেখতেছেন এটা এরকম ছিল না, এটা আমাকে অনেক পড়তে হয়েছে, নিজে প্র্যাকটিস করতে হয়েছে, নিজে পড়েছি, রিসার্চ করতে হয়েছে, তারপর আপনাকে উপস্থাপন করতে পারতেছি। বুঝে গেছে? আশা করি আরো ভালো কিছু জানবেন। এবার আসি স্যার, বাংলাদেশে কয়টা দিকের কথা বলেছিলাম? এই জায়গায় উপরের দিকে বাংলাদেশের এটা কি উত্তরের না? সর্ব উত্তরের একটা হচ্ছে কি জেলা, একটা হচ্ছে কি জেলা, আর একটা কি উপজেলা, আর একটা হচ্ছে কি স্থান। এদিকে হচ্ছে কি বাংলাদেশের সর্ব দক্ষিণের কি কি আছে? একটা হচ্ছে কি জেলা, একটা কি উপজেলা, একটা কি স্থান। সর্বোত্তরের জেলার নাম কি বলেন তো? পঞ্চগড়। উপজেলা? তেতুলিয়া। স্থান? অথবা জায়গির জুত, একটা জায়গা আছে, কি নাম? জায়গির জুত। খাতায় একটু ওই যে মানচিত্র যেখানে লিখছিলেন সেখানে উপরে লিখেন বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, উপজেলা তেতুলিয়া, স্থান হচ্ছে কি বাংলাবান্ধা। স্থান হচ্ছে কি বাংলাবান্ধা। স্থান হচ্ছে কি বাংলাবান্ধা। বাংলা বান্ধার পরে কি লিখছেন স্যার ওটা? স্যার জায়গির জুত, জায়গির জুত। জায়গির জুত। লিখেছেন? বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কে? কক্সবাজার। উপজেলা কি? তারপর
স্থান, সেরা দ্বীপ বা সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের অপর নাম কি? সেন্ট মার্টিনের অপর নাম বলে ছেড়া দ্বীপ। সেন্ট মার্টিনের সর্বশেষ দক্ষিণ স্থানের নাম হচ্ছে কি ছেড়া দ্বীপ, কিন্তু সেন্ট মার্টিনের অপর নাম হচ্ছে কি নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন গিয়েছেন না? জান নাই? ক্যাডার হলে যাবেন সুযোগ হয় এরকম নাই শপথ স্যার। করছেন? ক্যাডার হলে যাবেন এরকম শপথ করছেন? স্যার আমরা কয়টা সাধারণ জ্ঞান শিখলাম এখন? কয়টা শিখলাম এখানে? 6টা। 3টা 3টা 6টা। এখন বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থানের নাম কি? সেরা দ্বীপ। সেরা দ্বীপ। আর যদি বলা হয় সর্ব দক্ষিণের ইউনিয়ন, সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন অপশনে থাকবে অথবা ছেড়া। যদি বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান কোনটি? অপশন আছে সেন্ট মার্টিন, অপশন আছে ছেড়া দ্বীপ। অ্যান্সার কি? বুঝা গেছে স্যার? ওকে। বেশি বুঝে যাবেন না, আবার আগামী বছর আমার ক্লাসটা আপনাকে দিয়ে দিবে আরফাত ভাই। গুগল ক্লাস আরফাত ভাই আপনাকে দিয়ে দিবে। এইভাবে ক্লাসটা করেন যাতে আগামী বছর আপনি ক্লাস নিতে পারবেন। লিখেছেন? এটা লিখেছেন? ওকে। এবার আসি সর্বপশ্চিমের স্থান। পশ্চিমের একটা হচ্ছে কি জেলা, উপজেলা, এটা কি স্থান। জেলা হচ্ছে কি চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ, শিবগঞ্জ, এটা হচ্ছে কি মনাকষা, মনাকষা। বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা হচ্ছে কি চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা হচ্ছে কি শিবগঞ্জ, স্থান হচ্ছে কি মনাকষা। স্যার লিখেছেন? মনাকষা, মনাকষা। শেষ? হ্যাঁ, এবার লিখতেছি আমরা। আরেকটা কি বাকি আছে? পূর্ব। পূর্ব। বাংলাদেশের পূর্ব এই জায়গা হচ্ছে কি পূর্ব না? এই পাশে পূর্ব না? পূর্ব। বাংলাদেশের সর্ব পূর্ব প্রথমটা হচ্ছে কি বাংলাদেশ সর্ব পূর্বের জেলা হচ্ছে কি বান্দরবন নাকি বান্দরবান? বান্দরবান। বান্দরবান। ভেরি গুড। উপজেলা হচ্ছে কি শামসি, আর স্থান হচ্ছে কি আখাইনাথং, আখাইন থং, আখাইনথং সর্ব পূর্বের স্থান। তাহলে আমরা 3 4 কয়টা 12টা সাধারণ জ্ঞান শিখলাম এটা থেকে। সর্ব দক্ষিণের জেলা, সর্ব উত্তরের জেলা, সর্বপূর্বের জেলা, সর্বপশ্চিমের জেলা, সর্ব দক্ষিণের স্থান, সর্ব উত্তরের স্থান, সর্বপূর্বের স্থান, সর্বপশ্চিমের স্থান, সর্ব দক্ষিণের উপজেলা, সর্ব উত্তরের উপজেলা, সর্বপশ্চিমের উপজেলা, সর্বপূর্বের উপজেলা। স্যার বলেন। স্যার থানাচির নিচে কি লিখলেন? আখাইনথং, আখাইন মানে বান্দরবান হচ্ছে কি সর্বপূর্বের জেলা, শামসি হচ্ছে কি উপজেলা, আর আখাইনথং হচ্ছে কি স্থান। আখাইনথং। স্যার লিখেছেন? ওকে ওকে স্যার। এবার আসি। স্যার আপনাদের ক্লাস কতক্ষণ? 12টায় শেষ? 12:30টায় শেষ করে দিব? স্যার আগাবো নাকি শেষ করে দিব? ভালো লাগতেছে? বিরক্ত লাগলে ছেড়ে দিতে হবে। বিরক্ত লাগলে স্যার ছেড়ে দিতে হবে। অনলাইনে যারা আছেন স্যার ছেড়ে দিব? স্যার আর ছেড়ে 10 দিব? মিনিট পড়ান স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। পড়ান। আরেকটু নামাজ যাইতে স্যার। হবে তো হ্যাঁ হ্যাঁ দেশে। হ্যাঁ, নামাজে যাবো আমরা, সবাই নামাজে যাবো। আরেকটু পড়ি স্যার, আরেকটু পড়ি স্যার, আরেকটু পড়ি। একটু একটু কষ্ট করেন। রিটেন পরীক্ষা মানে যখন দিবেন টানা 8 ঘন্টা বসে থাকতে হবে। কয় ঘন্টা? সকালে 4 ঘন্টা বাংলাদেশ বিষয় পরীক্ষা, বিকালে বাংলা পরীক্ষা। কয় ঘন্টা? 4 4-এ। তাহলে আপনি এখন কয় ঘন্টা বসছেন? এগুলো আপনার কি চলতেছে? ট্রেনিং চলতেছে, ট্রেনিং।
1.5 ঘন্টা, স্যার 2 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা এরকম বসতে বসতে আপনি পারফেক্ট হয়ে যাবেন রিটেন দিতে। স্যার একদিনে কি 2টা পরীক্ষা হয়? হ্যাঁ, দুইটা পরীক্ষা হয়, একদিনে 2টা পরীক্ষা হয়। আমি দিয়েছি স্যার। স্যার আমি দিয়েছি, স্যার 40-এ স্যার হয়েছে স্যার স্যার। বলছি যে ওই সেন্ট মার্টিনের অপর নাম কি নারিকেল জিঞ্জিরা? হ্যাঁ হ্যাঁ, নারিকেল জিঞ্জিরা, হ্যাঁ। আর আর সেরা দ্বীপ, তাই তো? হুম হুম। মানে সেন্ট মার্টিনের সর্বদক্ষিণের স্থান হচ্ছে কি ছেড়াদ্বীপ। ওকে স্যার। দেখেন এবার, বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তার আবার একটা ভুলভাল মানচিত্র আঁকার চেষ্টা করতেছি। বাংলাদেশে ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। এক, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। 2, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। সোপান সমূহ। 3, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করা যায়। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, অন্দস্তর ওটা মনে হয় পড়ে নাই। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। 2 নম্বর হচ্ছে কি প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। 3 নম্বর হচ্ছে কি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। স্যার, টারশিয়ারি যুগের পাহাড় হচ্ছে কি টোটাল বাংলাদেশের কত পার্সেন্ট? 12%। এটা হচ্ছে প্রিলির প্রশ্ন। আর প্লাইস্টোসিন কালের সোপান হচ্ছে কয় পার্সেন্ট? 8%। আর সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি হচ্ছে কি কয় পার্সেন্ট? 80%। এটা হচ্ছে প্রিলির পড়া। কিন্তু ওই 3টা পয়েন্ট, এটা হচ্ছে কি রিটেনের পড়া, আপনার বেসিকের পড়া। 3টা পয়েন্ট এটা লিখেছেন। ওই টারশিয়ারি যুগের পাহাড়কে আবার 2 ভাগে ভাগ করেছেন। টারশিয়ারি যুগের পাহাড়কে কয় ভাগ? একটা হচ্ছে কি দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, আর এটা হচ্ছে কি উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। টারশিয়ারি যুগের পাহাড়কে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক বা ক, দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। স্যার লিখে শেষ? লিখে শেষ? একটু শেষ করেন, আমি একটু বোঝাই আপনাকে, একটু শেষ করেন। জি, স্যার।
স্যার স্যার দেখেন এবার একটু একটু আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। হ্যাঁ, এই যে এই পুরা এলাকাটা হচ্ছে কি টারশিয়ারি যুগের পাহাড়ের অংশ। এই এলাকাটা কি টারশিয়ারি যুগের পাহাড়ের অংশ। এই টারশিয়ারি যুগকে কয় ভাগে ভাগ করছি? একটা হচ্ছে কি উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, আর একটা হচ্ছে কি দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। ঠিক আছে, আমি এরপরে হচ্ছে কি এখানে এই এলাকাগুলা আমি বর্ণনাটা পরে যাচ্ছি। এই এলাকা দুইটাকে ভাগ করার পর এই এলাকাটার নাম কি বলেন তো? সিলেট। এই এলাকা হচ্ছে কি পার্বত্য চট্টগ্রাম। তাহলে প্রশ্ন হয় যে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ কি নিয়ে গঠিত? পার্বত্য চট্টগ্রামে তিনটা, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার। এটা নিয়ে এই অঞ্চল গঠিত। কোন অঞ্চল? দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। স্যার আপনি এখন যে রুমে ক্লাস করেন এটা কোন যুগের পাহাড়ে? মানে আপনি এখানে এই পাহাড়ের মধ্যে কোন পাহাড়ে আছেন? আপনি কোন যুগের পাহাড়ে বসবাস করছেন এখন? টারশিয়ারি। আপনারা কেউ কি চট্টগ্রামের বাইরে আছেন? সিলেটে আছি স্যার। সিলেট, তাহলে তো আপনিও তো টারশিয়ারি যুগে আছেন। সিলেট টারশিয়ারি যুগের কোন পার্টে আছেন আপনি? সিলেট ভাই উত্তর পূর্বাঞ্চলে, উত্তর পূর্ব। আর আমরা হচ্ছে কি দক্ষিণ পূর্বাঞ্চল আছি। ভাই ঠান্ডা পড়তেছে? জি স্যার। জি স্যার, ওকে স্যার। স্যার টারশিয়ারি যুগটা পেয়ে গেছি না স্যার? প্রিলিতে প্রশ্ন আসছে টারশিয়ারি যুগের পাহাড় বাংলাদেশের কোন দিকে অবস্থিত? অ্যান্সার কি? কোন দিকে? সবাই আমার দিকে তাকান। টারশিয়ারি যুগের পাহাড় বাংলাদেশের কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে। আবার বলো উত্তর দক্ষিণ। প্রশ্নটা বুঝেন, আমি আলাদা করি নাই কিছু, আমি জাস্ট বলেছি টারশিয়ারি যুগের পাহাড় বাংলাদেশের কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে অবস্থিত। এটা বুঝতে কি সমস্যা হচ্ছে? এটা পুরাটা বলেছি না পূর্ব দিক। আপনাকে তো বলি নাই যে টারশিয়ারি যুগের যে উত্তর পূর্বাঞ্চলের পাহাড় কোন দিকে অবস্থিত, এটা বলিনি আমি। তাহলে এই কথাটা আপনি গাইড বই রিডিং পড়বেন, মুখস্থ করবেন, কিন্তু আপনি এখন বাস্তবে দেখেছেন। আপনাকে কেউ বাজাইতে পারবে এই প্রশ্ন অ্যান্সার করলে? এই জায়গা থেকে প্রশ্নগুলো আপনি বুঝতে পারবেন না যে কোন জায়গা থেকে কি হয়েছে। আচ্ছা, তাহলে এটা যদি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার এই এলাকা হয়, এটা হচ্ছে কি দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় হয়। আর এটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল, সিলেট আছে, মৌলভীবাজার আছে, হবিগঞ্জ আছে, নেত্রকোনা আছে। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে কি কি উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। আমরা এটা লিখবো না, এটা আমরা একটু পরের ক্লাসের জন্য রাখবো, নাইলে আমি শেষ করতে পারবো না। এবার আসে কি প্লাইস্টোসিন কালের সোপান কি আছে? প্লাইস্টোসিন কালের সোপান মূলত তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি বরেন্দ্রভূমি, মধুপুর ভাওয়ালগড়, আর এটা হচ্ছে কি কুমিল্লার লালমাই পাহাড়। কিসের ঘটনা পড়তেছি? প্লাইস্টোসিন কালের সোপান তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি বরেন্দ্রভূমি মানে রাজশাহী, একটা হচ্ছে কি বরেন্দ্রভূমি মানে রাজশাহী আশেপাশে এলাকা, বরেন্দ্রভূমি এবং রাজশাহীর আশেপাশের এলাকা। মধুপুর ভাওয়ালগড়, মধুপুর মানে হচ্ছে কি টাঙ্গাইল, ময়মনসিংহ, ভাওয়াল মানে হচ্ছে কি গাজীপুর। ভাওয়াল মানে কি গাজীপুর। দেখেন এই যে এই এলাকা, এই এলাকা, তাহলে মধুপুর, রাজশাহী, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর এই এলাকা নিয়ে সাম্প্রতিক কালের কি প্লাইস্টোসিন কালের সোপান গঠিত। প্লাইস্টোসিন কালের সোপান কি? যখন এটার সংজ্ঞা আসে তখন বলা হচ্ছে কি 25,000 বছর পূর্বে এই অঞ্চলে প্লাবনের সৃষ্টি হয়ে যে এলাকা গঠিত সেটা হচ্ছে কি প্লাইস্টোসিন কালের সোপান। আমরা পরের ক্লাসে সেটা জানবো। কিন্তু সাম্প্রতিক কালের প্লাবন, তাহলে এই এলাকা পুরোটা কার এলাকা? কারণ এখানে আবার কি আছে? কুমিল্লার লালমাই পাহাড় আছে, লালমাই পাহাড় আছে না? এই এলাকা কুমিল্লার লালমাই পাহাড়। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, 3 নম্বর পয়েন্টের নাম কি? সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। আমাদের কতগুলো নদী আছে না? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। স্যার ব্রহ্মপুত্র নদী নাকি নদ? নদ। নদ স্যার। এখন এবার নদ নদী নিয়ে স্যার আমাকে বুঝান। ঠিক আছে স্যার, এখন স্যার, এটা স্যার, নদ নদী নিয়ে শাখা আপনাকে থাকলে- বুঝাবেন। হ্যাঁ, একজন শাখা প্রশ্ন থাকলে করছে, এইটা নদী। স্যার 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 একটু স্টপ থাকেন, আমরা নদ নদীর ক্লাসে জানবো, নদ নদীর ক্লাসে জানবো সব। এখানে পড়া দিলে আপনি নদ নদী আর আসবেন না। নদ নদী খুব সুন্দর ক্লাস আছে, খুব সুন্দর। ঠিক আছে, যদি আসতে পারে আশা করি আপনাদেরকে নদ নদীর ক্লাস করাবো যদি সুযোগ হয় সামনে। তাহলে স্যার টারশিয়ারি যুগের পাহাড়টা আমরা মানচিত্রে আঁকলাম, সাম্প্রতিক প্লাইস্টোসিন কালের সোপানটা আমরা মানচিত্রে আঁকলাম। এখন আমরা যেটা আলোচনা করবো সেটা কি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি মূলত পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র নদের যে বন্যা প্লাবন হয়েছে, যেটা হয়েছে এটা দ্বারা যে পলি সৃষ্টি হয়েছে,
পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র থেকে নেমে আসা পলির কারণে যেই এলাকা বিস্তীর্ণ ভূমি সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কি সাম্প্রতিক কালের প্লাবন সময়। তাহলে বেশিরভাগ এলাকা কি 80% এলাকা এটা দিয়ে সৃষ্ট, 80% এলাকা। তাহলে এই এলাকাগুলা কে 5 ভাগে ভাগ করা হয়েছে। এটা কি রংপুর দিনাজপুর না? এটা কি রংপুর দিনাজপুর? এটাকে বলা হয় পাদদেশীয় সমভূমি। রংপুর দিনাজপুরকে কি বলা হয়? পাদদেশীয় সমভূমি। এখানে আছে এলাকা বঙ্গীয় সমভূমি, যশোর, কুষ্টিয়া এগুলো বঙ্গীয় সমভূমি, ঢাকা বঙ্গীয় সমভূমি, শ্রুতজ সমভূমি, খুলনা পটুয়াখালী শ্রুতজ সমভূমি, খুলনা পটুয়াখালী। হ্যাঁ, তারপর হচ্ছে কি আর কি আছে? শ্রুতজ বঙ্গীয় বন্যা প্লাবন সমভূমি, ফেনী থেকে কক্সবাজারের উপকূলীয় অঞ্চল হচ্ছে কি বন্যা প্লাবন সমভূমি। তাহলে আরেকটা হচ্ছে কি বদ্বীপ সমভূমি, আরেকটা হচ্ছে কি বদ্বীপ সমভূমি, যেটার এই নিচের দিকে আসছে বদ্বীপ সমভূমি। তাহলে তাহলে কি বোঝা গেল? টোটাল বাংলাদেশকে তো আগে দেখেন তো, যদি বাংলাদেশে আপনার রিটেনে প্রশ্নটা আসে, প্রথমত আপনি বেসিক শিখলেন, প্রিলির জন্য শিখলেন ইনফরমেশন গুলো, রিটেনে প্রশ্নটা আসলে আপনি কি লিখবেন? বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করুন অথবা বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে লিখুন। আমি 10 নম্বরের পরীক্ষা 10 নম্বরের জন্য লিখেছি, আমি 5 নম্বরের জন্য লিখেছি। 10 নম্বরের জন্য লিখলে ওই যে এই যে অক্ষাংশ, দ্রাঘিমাংশ থেকে শুরু করে আয়তন, এলাকাগুলো সবগুলো আপনাকে বলে আসতে হবে। আর যদি 5 নম্বরের জন্য বলে তাহলে কি করবেন? এই ঘটনাটা লিখবেন, ঠিক আছে? এবং ঘটনা লেখার সময় আপনি অবশ্যই কি করবেন? এই মানচিত্র অঙ্কন করবেন। বুঝতে পারছি? তাহলে মানচিত্র শুধু অঙ্কন করবেন না, এটি নির্দেশ করবেন যে টারসিয়ারি যুগের পাহাড়ের ইয়া কি সমান দেয়া, এরকম রেখা দেয়া গুলা, আর প্লাইস্টোসিন কালের সোপান গুলা কি দেয়া? গোল দেয়া। আর সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি গুলা কি ওই যে গাছের পাতা বা এরো চিহ্ন দেয়া, সে নির্দেশ করবেন। বুঝা গেছে? আপনি এরকম লিখার পর আপনাকে যদি 10-এ 9 না দেয়, আমি একটা প্রশ্ন 10-এ 8 পাই নাই, 9 পেয়েছি, কারণ কি এই ঘটনাগুলো লিখতাম এবং এইভাবে মানচিত্র এঁকে দিতাম। এবং কখনো আমি সুন্দর করে অ্যাকুরেট মানচিত্র আঁকিনি। আমার মানচিত্র কখনো বাংলাদেশের মানচিত্রের সাথে হুবহু মিলেনি, কিন্তু আমাকে 9 দিয়েছে। তাহলে কি আমার মানচিত্র দেখেছে নাকি আমার উপস্থাপনা দেখেছে? এটা হচ্ছে উপস্থাপনাটাই ফ্যাক্ট। এখানে বুঝতে পারছি বাংলাদেশের এই 3টা অংশের 3টা অঞ্চল 3 ভাবে অবস্থিত, বিষয়টা আমি আশা করি ক্লিয়ার করতে পারছি। তাহলে এই জায়গাতে যেখানে আপনার টারসিয়ারি যুগের পাহাড় ছিল, সেটাতে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবান। কি নাম? কি নাম? ওটার নাম কি? তাজিও ডং। উচ্চতা কত? 1215। 1231 মিটার। হ্যাঁ, 1231। 1231। তাজিডং এর অপর নাম কি? বিজয়। বাংলাদেশের কোথায় অবস্থিত? বান্দরবানের অবস্থিত। তাহলে তাজিংডং কোন যুগের পাহাড়ে অবস্থিত? পারা যাবে? সিলেট কোথায় অবস্থিত? রাজশাহী। স্যার বলেন তো রাজশাহী কোথায় অবস্থিত? প্লাইস্টোসিন কালে সুপান অবস্থিত। ভেরি গুড। কারণ প্লাইস্টোসিন কালে সুপান কয় ভাগে বিভক্ত ছিল? বরেন্দ্রভূমি, মধুপুর, ভাওয়ালগড়, আর এটা কি লালমাই কুমিল্লা পাহাড়। লালমাই। এই ঘটনাটা রাখলাম। আর বাকিটা হচ্ছে কি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, যেটা 5 ভাগে। আমরা নেক্সট ক্লাসে সেটার ব্যাখ্যাটা আঁকবো, আলোচনা করব। স্যার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? খাতাপত্র আবার বন্ধ করে ফেলেন, সবকিছু বন্ধ করেন, সবকিছু বন্ধ করেন। আমি শেষ করি, তারপর আপনাদের রিভিউটা নিব। লাস্ট আমি শেষ করি। খাতাপত্র বন্ধ, ব্যাগে ঢুকে ফেলেন। ব্যাগে ঢুকাইছেন? অ্যান্সার দিতে পারবেন তো নাকি? ব্যাগে ঢুকাইছেন? সবাই একটু থাকান। আমি 1 মিনিটে পুরা যেটা পড়ছি সেটা শেষ করবো। আবার 1 মিনিটে যেটা পড়ছি সেটা শেষ করে আপনারা অ্যান্সার করুন। আমি জাস্ট ডিরেকশন দিব। এটা বাংলাদেশের মানচিত্র। হ্যাঁ, একটা মানচিত্রের কয়টা দিক আছে? সবাই কথা বলবেন। একটা মানচিত্রের কয়টা দিক? মানচিত্রের উপরের দিক কোন দিক? নিচের দিক, বাম পাশ, ডান পাশ। মানচিত্রের উপরের দিকে যেই ভারতের অঙ্গ আছে, অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যের নাম কি? অ্যাকুরেটলি মেঘালয়। বাংলাদেশের পশ্চিমে পশ্চিমবঙ্গ। এই এলাকার নাম? আমি হাত দিচ্ছি, আপনি বলেন। এটার নাম? আসাম।
কয়টা অঙ্গরাজ্য বাংলাদেশের দক্ষিণে? মিজোরাম। বা বে অফ বেঙ্গল। এটা গেল। বাংলাদেশের এই রেখায় দুইটা লম্বালম্বি দাঁড়ানো রেখা আছে, এই রেখার নাম কি? আর শোয়ানো যে রেখার দ্রাঘিমা। নাম, তার নাম অক্ষ। দ্রাঘিমা রেখা। কত থেকে কত গেছে এটা? 86। 88 ডিগ্রি 01 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট। পূর্ব নাকি পশ্চিম? পূর্ব দ্রাঘিমায়। আমরা পৃথিবীর মানচিত্রে বুঝাইছি এই রেখার নাম কত ডিগ্রি। এটার নাম এটা কত ডিগ্রি? 20 ডিগ্রি 34 মিনিট থেকে 38 মিনিট। কি রেখা? কোন অক্ষরেখা? বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে যে রেখা গেছে তার নাম কি রেখা? কর্কট কর্কট ক্রান্তি রেখার মান কত? 2.5। উত্তর নাকি দক্ষিণ? উত্তর। কর্কট উত্তর। ক্রান্তি রেখাকে ইংরেজিতে কি বলে? কর্কট ক্রান্তি ট্রপিক রেখার অফ ঠিক ক্যান্সার। বিপরীতে আরেকটা রেখা আছে, তার নাম কি? মকর ক্রান্তি। মকর ক্রান্তিকে ইংরেজিতে কি বলে? ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। তাহলে এটা হচ্ছে কি 37 ডিগ্রি গেল। তাহলে এই এর ঠিক অপোজিটে 66 ডিগ্রি উপরে একটা, 66 ডিগ্রি নিচে একটা। উপরেরটা কি? সুমেরুবৃত্ত। আর নিচেরটা কমেরু। সাউথ পোল, নিচেরটা উপরেরটা কি? অথবা কি সার্কেল? উপরেরটা আর্কটিক। ওই যে আর্কটিক সাগরের কথা বলেছিলাম, আর্কটিক সার্কেল। এটা নিচেরটা কি? অ্যান্টার্কটিকা সার্কেল। ক্লিয়ার না স্যার? এটা সম্পর্কে ক্লিয়ার। এইবার বাংলাদেশের তিন দিকে এই জায়গাতে যেই আন্তর্জাতিক সমুদ্র আইন আছে তার নাম কি? সমুদ্র আইন, আনক্লস। কি আইন? আনক্লস। আনক্লসের পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস কনভেনশন অন দা ল অফ দ্য সি। কত সালে? 1982 সালে। এই সমুদ্র সীমায় বাংলাদেশ যখন তিনটা সীমা রেখা পায়, একটা নাম হচ্ছে কি রাজনৈতিক সমুদ্র সীমা, মহীশূর। এই সমুদ্র সীমা কি মেইন ইয়া থেকে নাকি বেজ লাইন থেকে? বেজ লাইনের অর্থ কি? যেখানে বাটা হয়েছে, বাটার লাস্ট স্টেজ। বাটা থেকে সামনে কত গেলাম? 12 নটিক্যাল মাইল। কত? কি না? ইংরেজি কি? রাজনৈতিক। টেরিটোরিয়াল জোন। 200 গেলাম। ইংলিশ অর্থনৈতিক। অথবা সংক্ষেপে EEZ এভাবে আসতে পারে। 350 গেলাম। বাংলাদেশে মহীশূর কত? পান 154। বাংলাদেশ কত নটিক্যাল মাইল এক্সট্রা পেয়েছে? 4 নটিক্যাল। আন্তর্জাতিক আইনে কত আছে? তাহলে 350। যে চারটা পেলাম, এটা আমাদের জন্য সুবিধা নাকি অসুবিধা? 1 সুবিধা। নটিক্যাল সুবিধা। মাইল সমান কত কিলোমিটার? 1.835। 1.853। 853। এই 852 দিয়ে অনেক কিছু আছে, 853 বললে হয়ে যায়। 853। এটা গেল। বাংলাদেশের এই ভূপ্রকৃতিকে কয়টা ভাগে ভাগ করেছে? প্রথমটার নাম, সেকেন্ড, তারপর 3 নাম্বার। দেখে দেখে সাম্প্রতিককালে বলতে সহজ। টারশিয়ারি যুগের পাহাড়কে কয় ভাগে ভাগ করছি? প্রথমটার নাম বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোথায় রাজসিংহ। অবস্থিত? কোথায়? বান্দর বন বান। সেকেন্ডটা বান। প্লাইস্টোসিন কালের সোপান। কত হাজার বছর পূর্বে? 25,000 বছর পূর্বে এই সোপান সৃষ্টি হয়েছিল। এটার কয়টা পার্ট? প্রথমটার নাম বরেন্দ্রভূমির মূল জায়গা কি? বরেন্দ্রভূমির মূল জায়গা কি? সেকেন্ডটা হচ্ছে কি? মধুপুর। মধুপুর মানে কি? টাঙ্গাইল ময়মনসিংহ। আর ভাওয়ালগড় মানে গাজীপুর। লাস্ট হচ্ছে কি? লালমাই পাহাড়। কুমিল্লা থেকে 8 কিলোমিটার পশ্চিমে লালমাই পাহাড়। এটা গেল। পরেরটা হচ্ছে কি? সাম্প্রতিককালে লাবণ সমভূমি। কয়টা পার্ট? প্রথমটার নাম পাদদেশীয় সমভূমি, বঙ্গীয় সমভূমি, বদ্বীপ সমভূমি, স্রোতজ সমভূমি, বন্যা প্লাবন সমভূমি। এটা নিয়ে আমরা লিখাবো, পরের ক্লাসে লিখাবো। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। সর্বশেষ যে লাইন স্যার, ক্যাডার হতে আসছেন না? ক্যাডার হতে আসছেন না? কারো কি অন্য কোনো চিন্তা আছে? আমার এক বন্ধু আসছিল লাইব্রেরিতে বউ খোঁজার জন্য, মানে মেয়ে পাত্রী খোঁজার জন্য। এরকম তো কেউ নাই? এরকম কি কেউ আছেন যে পাত্রী খুঁজতে আসছি, মানে লাইব্রেরিতে যাবো, এরকম তো আশা করি কেউ নেই।
অবশ্যই ক্যাডার হতে আসছি, অবশ্যই কি ক্যাডার হতে যেহেতু আসছি, তাহলে পড়ার শেষে আমি আমার একটা নীতি বাক্য বলবো, সেটা হচ্ছে কি প্রতিদিন সকালবেলা আর্লি ঘুম থেকে উঠবেন, আর্লি ঘুমাতে যাবেন। এইটা আপনাকে অন্য বাকি সবার থেকে আলাদা করে দিবে। স্যার ঘুমাইতে রাতে 3টা বাজে, উঠি দিনের 12টা বাজে, এরকম এখানে আছেন যারা উঠে একেবারে লাঞ্চ করেন, ব্যাচেলর যারা থাকেন, উঠে একেবারে কি করে, সকালে এত কাহিনী কে করবে, নাস্তা করো, এই করো, সেই করো, ঘুমাবে কয়টা বাজে, 5টা। 12টা 1টা পর্যন্ত পড়াশোনা করবে, 3টা পর্যন্ত চ্যাট করবে, 5টা বাজে ঘুমাবে, 12টা বাজে উঠবে, লাঞ্চ করবে, ঘুমাবে, এরকম। বুঝা গেছে? তাহলে স্যার একটু বন্ধ করেন। হ্যাঁ স্যার, আমি আপনাকে এটা বলতে চাচ্ছি যে আপনি যদি ক্যাডার হতে চান, আপনার লাইফটাকে আগে ডিসিপ্লিনে নিয়ে আসেন। আপনি যেরকম চলাফেরা করতেছেন বা যা পড়তেছেন এগুলা দিয়ে কিছুই হবে না। আপনি যদি ক্যাডার হতে চান, একজন ক্যাডারের যে বৈশিষ্ট্য ফিচার্স সেগুলো আপনি নিজের মধ্যে আনেন। কেমনে আনবো? স্যার আমার বন্ধু 9টা বাজে ঘুম থেকে ওঠে, আপনি উঠবেন 6টা বাজে। আমার বন্ধু 2টা বাজে ঘুমায়, আপনি ঘুমাবেন 11টা বাজে। তার সাথে আপনি পার্থক্য করবেন। কিভাবে পার্থক্য করবেন? আপনার যেই বন্ধু 9টা বাজে ঘুম থেকে ওঠে, আপনি উঠেন কয়টা বাজে? 6টা বাজে যদি উঠেন, তাহলে একটা দিনে আপনার বন্ধুর সাথে আপনার পড়ার পার্থক্য হলো কয় ঘন্টা? কয় ঘন্টা? এখন আপনি যে 6টা বাজে উঠে যদি 9টা পর্যন্ত মোবাইল চালান তাহলে তো হবে না। তাহলে একটা দিন আপনি আপনার বন্ধুর সাথে 3 ঘন্টা পার্থক্য করলেন, সেকেন্ড দিন আবার আপনি কয়টা বাজে উঠলেন? 6টা, আর আপনার বন্ধু উঠলো 9টা। সেকেন্ড দিনে গিয়ে আপনার বন্ধুর সাথে আপনার পড়ার পার্থক্য কয় ঘন্টা হয়ে গেল? 6 ঘন্টা। এক সপ্তাহের মধ্যে আপনার বন্ধুর সাথে পার্থক্য কত হলো? 3 7 21 ঘন্টা। এক মাসে 90 ঘন্টা। 6 মাসে কত? 540 ঘন্টা। যেই বন্ধু প্রিলি পরীক্ষা দিতে বসবে আপনার সাথে, সেই বন্ধুর সাথে আপনার 6 মাস পরে গিয়ে 540 ঘন্টা পড়ার পার্থক্য হবে। যেই বন্ধু আপনার 120 নাম্বার পায়, সেখানে আপনি 140 নাম্বার পাবেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ কি, আপনার সাথে আপনি তার সাথে ডেইলি কয় ঘন্টা পার্থক্য করছেন? 3 ঘন্টা। এইটা আমার কথা না স্যার, মিরাকল মর্নিং নামে একটা বই আছে, হেল এলরোডের, মিরাকল মর্নিং। সকালটা যদি কাজে লাগাতে পারেন, সকালটা যদি আপনি যে মানুষ কাজে লাগাতে পেরেছে তার সাথে আর কোনো মানুষ পারে নাই। বুঝে গেছে? স্যার আপনার মতো স্টুডেন্ট থাকতে আমাকে কেউ এই কথা বলে নাই মিরাকল মর্নিং এর কথা। যদি আমাকে মিরাকল মর্নিং এর ঘটনা বলতো বা আমি বইটা যদি পড়তাম, হয়তো আমি আরেকটা ভালো ক্যাডার পেতাম, অথবা আরেকটু আগে পেতাম। আমি আপনাকে জানাই দিলাম, দায়িত্বটা পালন করার ইয়ে হচ্ছে কি আপনার। বোঝা গেছে? তাহলে আর্লি ঘুম থেকে ওঠার জন্য আপনাকে অবশ্যই আর্লি বিছানায় যেতে হবে। ঠিক আছে? মোবাইল চালাতে পারবেন, ফেসবুক চালাতে পারবেন, অনেক সময় আছে। ক্যাডার হয়ে যান, এরপর ফেসবুক আপনার পিছনে চালাবে। বুঝা গেছে? আপনাকে ব্র্যান্ডের পিছনে দৌড়াইতেন, আপনি নিজে কি হয়ে যাবেন? ব্র্যান্ড হয়ে যাবেন, আপনার পিছনে অটো চলবে। বুঝা গেছে স্যার? ক্লাস কি আমি বোঝাতে পারছি? এরপরও যদি না বুঝেন, তারপরও যদি না বুঝেন, আমার সাথে দ্বিপাক্ষিক পতাকা বৈঠকে বসবেন। কোথায়? তফসির ভাইয়ের রুমে, ওখানে। স্যার আমি এই পড়া বুঝতেছি না। বোঝা গেছে? স্যার আমি এই পড়া বুঝতেছি না, আমাকে বুঝান। বা স্যার আমি এই পড়ার রুটিন ঠিক করতে গিয়ে আমার সমস্যা হচ্ছে, আপনি আমার সাথে বসেন। বুঝাতে পারছি? আপনি আমার সাথে এঙ্গেজড হন, আপনাকে ক্যাডার হওয়ার জন্য আমি যতটুকু পারি সম্ভব চেষ্টা করব। ক্লিয়ার? স্যার অনলাইন বাসী কি দ্বিপাক্ষিক চুক্তিতে কিভাবে যেতে পারে? অনলাইনে আপনি দ্বিপাক্ষিক চুক্তিতে, অনলাইনে যদি তফসির ভাইকে বলেন ব্যবস্থা করে দিবে, অনলাইনে দ্বিপাক্ষিক চুক্তি করতে চাইলে। আপনারা যারা আছেন আমার সাথে, যদি কোনো প্রবলেম হয়, পড়াশোনা সংক্রান্ত যাবতীয় সকল বৈধ সলিউশন আমি দিব। অবৈধ মানে বুঝতে পারছেন তো? আমি প্রশ্ন দিতে পারবো না আপনাকে। পড়াশোনা সংক্রান্ত বৈধ সকল পরামর্শ আপনি আমার কাছ থেকে পাবেন। প্রথমে কোথায় ঢুকবেন? এখানে আছে কিনা দেখি, সলিউশনটা এখানে আছে। এরপরও আপনার সমস্যা হচ্ছে, আপনি দ্বিপাক্ষিক আমার সাথে পতাকা বৈঠক করবেন, যে ভাই আমি এটা বুঝতেছি না, আমাকে এটা আগায় দেন বা আমাকে এটা বলে দেন, আমি কি করতে পারি। আপনি ক্যাডার হতে চাইলে আপনাকে এখানে কেউ ধরে রাখতে পারবে না। বুঝে গেছে? আর হচ্ছে কি, ছেঁচড়া হইতে হবে, মানুষের কথা গায়ে লাগাইতে হবে। বুঝতে পারছে? ছেঁচড়া হইতে হবে। একবার প্রিলিভেল করছেন, একজনে বলছে আর বেটা তোর দ্বারা হবে না, তার মানে আপনি লাথি মারে চলে গেছেন বইটই, এটা আপনার দ্বারা হবে না। কথাগুলো আপনার কি লাগতে হবে, লাগার পর আপনি কি হয়ে যাবেন? স্ট্রং হয়ে যাবেন, তারপর আপনি ক্যাডার হবেন। আপনার মুখ থেকে জবাব দিতে হবে না, আপনার রেজাল্ট আপনার জবাব দিবে।
ক্লিয়ার? স্যার একটা তাহলে প্রশ্ন ছিল জবাব কি আপনি দিবেন নাকি আপনার কর্ম দিবে? সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করেন। একটা লাস্ট প্রশ্ন দেন। হ্যাঁ জি বলেন। স্যার আপনার তো দীর্ঘ একটা সময় আপনি ক্যাডার হওয়ার পিছনে ছিলেন স্যার, এতদিন পর্যন্ত আপনি কিভাবে মোটিভেশন ধরে রাখছেন স্যার? একটা প্রশ্ন করেছে স্যার, আমি 3বার প্রিলি ফেল করার পরও এই মোটিভেশনটা কিভাবে ধরে রেখেছি। আমি কুমারগঞ্জ এমএস কলেজে লেকচারার ছিলাম 4 বছর, একটা প্রাইভেট কলেজে 4 বছর লেকচারার ছিলাম। সেই কলেজে চাকরি করে করে আমি পড়াশোনাটা চালিয়েছিলাম। ঠিক আছে? তো মোটিভেশন ধরে রাখা বলতে আমার রিলেটিভ যারা আছে, মানে আমার ভাই বোন চাচাতো কাজিন যারা আছে, তারা সবাই মোটামুটি ভালো ক্যাডার, অ্যাডমিন, পুলিশ এরকম। ক্যাডারদের মধ্যে আমার আত্মীয় স্বজনের মধ্যে হচ্ছে আমি সর্বশেষ কি অগা ক্যাডার আর কি, মানে লাস্টের ক্যাডার। বাকি সবাই অ্যাডমিন, পুলিশ ক্যাডার। তো উনাদেরকে দেখে আমি মোটিভেটেড হয়েছি। আপনার প্রশ্ন অ্যান্সার আশা করি পেয়েছেন। আশেপাশের যদি ভাই বোন, আশেপাশের ভাই বোন যদি ক্যাডার থাকে, আমারও তো ইচ্ছে করে তাদের মতো একটু গাড়ি টাড়িতে করে চলতে, ঠিক না? তাদের যেরকম মানুষ সম্মান করতেছে, বিয়ে বাড়িতে গেলে তাদেরকে সবাই সম্মান করতেছে, তাই কারণ আমারও প্রয়োজন, মনে হচ্ছে কি আমাকে সবাই একটু কি করুক, তাহলে আপনার মোটিভেশন কাজ দিবে। বুঝে গেছে? আপনাকে এখন কেউ গুনবে? আপনাকে এখন কি জন্য গুনবে? আপনার কি আছে? আপনি হেল্পলাইনের স্টুডেন্ট, আপনি কি হয়েছেন? কিন্তু আপনি যখন ক্যাডার হবেন, আপনার একটা কি হবে, বেঞ্চমার্ক দাঁড় হবে যে আপনাকে গুনবে। কোত্থেকে ফোন করবে আপনি জানেন না, পত্রিকাওয়ালা ফোন করছে, বলে যে ভাই আপনার ক্যাডার হওয়ার গল্প বলেন, যে আপনি কে? 6 বছর যে আমি ফেল করছি ওই সময় কইছিলেন আপনি? বুঝতে পারছেন? 6 বছর যে আমি ডিপ্রেশনে ছিলাম, পড়াশোনা, আমি আমি একটা দিন পরে অসুস্থ হয়ে যাচ্ছি, আমি প্রিলি ফেল করতেছি, এই সময় আপনি কইছিলেন পত্রিকাওয়ালা, হ্যাঁ, যে আমার দেশ থেকে আমি ফোন করছি, হ্যাঁ, বাংলাদেশ প্রতিদিন থেকে, স্যার এটা একটু বলেন আপনি কিভাবে আপনাদের মোটিভেশন দেন। এগুলো তো বলে আপনি সাকসেস হলে তখন মানুষ আসবে আপনার কাছে। বুঝে গেছে? হ্যাঁ, আমি চিটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইসলামী হিস্ট্রি স্টুডেন্ট, আমার অনার্স মাস্টার্স চিটা ইউনিভার্সিটি থেকে। বুঝে গেছে? সো আমাকে আপনাকে কেউ মূল্যায়ন করবে না, আমাদের যে যোগ্যতা আছে সেটাকে মানুষ মূল্যায়ন করে, এটা হচ্ছে বাস্তবতা। তো আমরা এটার পেছনে দৌড়াচ্ছি। তো আশা করি স্যার। আমরা, স্যার শেষ করতে হবে। জি স্যার। স্যার হুম। আপনার যে এই মানে এই লেকচারের পাশাপাশি আমাদের কি কোনো বই ফলো করতে হবে? আমি আপাতত কোনো বইয়ের কথা বলবো না, আমি এখানে আসি, আমি আসছি মাত্র এই এই হেল্পলাইনে আসছি, দেখি আপনাদের জন্য কি করতে পারি। হ্যাঁ, আরফাত ভাইয়ের সাথে অ্যাড হয়ে আমি একসাথে কিছু একটা করার চেষ্টা করব। এখন আমার এরকম জি কোনো স্যার। বই ফলো করার কথা বলবো না, আপাতত রেফারেন্স বই পড়েন। স্যার শেষ করতে যাচ্ছি, আর কোনো তো প্রশ্ন নাই? ক্লাস তো ভালো লেগেছে নাকি? জি লাইক স্যার, খুব নাকি ভালো ডিসলাইক? লাগছে। ঠিক আছে, অবশ্যই লাইক স্যার। ঠিক আছে, আমরা খুব এখানে শেষ সুন্দর ছিল করলাম। স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।